প্রথমে লিখার কোনো প্রয়োজন নেই। আপনারা ক্লাসের রেকর্ডটা কোচিং থেকে সংগ্রহ করে তারপরে নোট করবেন, তবে অবশ্যই নোট করতে হবে। যা কিছু বলবো সেগুলো নোট করলে আর বই থেকে পড়ার প্রয়োজন পড়বে না। আর দ্বিতীয়ত হচ্ছে আমি বোর্ড ইউজ করব না, মৌখিকভাবে মূলত ক্লাসটা নিচ্ছি, সেহেতু আপনি মনোযোগ দিয়ে কথা শুনবেন। যদি কোনো কিছু না বুঝেন তবে আমাকে দ্বিতীয়বার প্রশ্ন করবেন অথবা মেসেজ দিবেন। আর তৃতীয় কথা হচ্ছে আপনার এখন লেখার কোনো প্রয়োজন নেই, জাস্ট আপনি মনোযোগ দিয়ে শুনবেন এবং পরবর্তীতে কোচিং থেকে সেই ক্লাস রেকর্ডটা সংগ্রহ করে আপনি বাসায় বসে নোট করবেন, অথবা আপনার যদি রেকর্ডিং সুবিধা থাকে আপনি রেকর্ড করে নিতে পারেন। ওকে, সেক্ষেত্রে আমরা বেশি টপিকস পড়তে পারবো। এখন আমি যদি আপনাদেরকে লিখাই পড়াই সেক্ষেত্রে অনেক সময় লাগবে, বুঝতে পেরেছেন? তা আপনারা রেকর্ডটা সংগ্রহ করবেন, যদি পারেন নিজে রেকর্ড করেন অথবা কোচিং থেকে সংগ্রহ করতে পারবেন। রেকর্ডটা কোচিং থেকে দিবে, আমরা 2-3 মিনিট অপেক্ষা করব। আর বললে কি আজকের টপিকস হচ্ছে গুরুত্বপূর্ণ টপিকস, ফ্রিলি রিটেন ভাইভা। তিনটা জায়গাতে এটা কাজে দিবে। যাদের অ্যাডমিন ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস এবং থার্ড চয়েসের মধ্যে আছে তাদের এটা খুব গুরুত্বপূর্ণ। সরকার ব্যবস্থা, আজকের টপিকস হচ্ছে সরকার ব্যবস্থা। সবাই কথা কি শুনতে পাচ্ছেন? আমি আর 2-1 মিনিট অপেক্ষা করব, কিছু অ্যাড হচ্ছে ওদেরকে অ্যাড করার জন্য, জাস্ট 2-1 মিনিট। হ্যালো স্যার। স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার সাম্প্রতিকের জন্য আমাদের কি কোনো শীট দেয়া হবে? কোচিং থেকে সাম্প্রতিক শীট দেওয়া হবে। তা এটা পরীক্ষার আগে? হ্যাঁ, পরীক্ষার 8-10 দিন আগে পাবেন। আচ্ছা স্যার, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, তাহলে শুরু করছি, আপনারা একটু মনোযোগ দিবেন। হ্যাঁ, তাহলে আমাদের টপিকস হচ্ছে সরকার ব্যবস্থা। ওকে, শুরু করছি। সরকার ব্যবস্থা মূলত আমাদের সরকার ব্যবস্থা বলতে গেলে একটা জিনিস আমি আপনাদেরকে প্রথমে বলে দিচ্ছি। আপনাদের সংবিধানে অর্থাৎ সিলেবাসে সংবিধানে বলেছে 1 থেকে 47 অনুচ্ছেদ পর্যন্ত আছে, কিন্তু অ্যাকচুয়ালি 47 অনুচ্ছেদের পরে কেন সংবিধান থেকে প্রশ্ন আসে তার পেছনে একটা বড় কারণ হচ্ছে সরকার ব্যবস্থা। কারণ সরকার ব্যবস্থার মধ্যে দেখেন আইন বিভাগ, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ। অর্থাৎ আইন বিভাগ মানে হচ্ছে জাতীয় সংসদ, দ্যাট মিনস আমাদের সংবিধানের 65 থেকে 93 অনুচ্ছেদ পর্যন্ত। তারপর নির্বাহী বিভাগ মানে হচ্ছে শাসন বিভাগ 48 থেকে অনুচ্ছেদ 64 পর্যন্ত। এর পরবর্তীতে আমাদের আইন বিচার বিভাগ 94 থেকে 117। তার মানে দেখেন সংবিধানের অনুচ্ছেদগুলো যদিও সরাসরি সংবিধান চ্যাপ্টারে বলে নাই, তাও কিন্তু সংবিধানের অধ্যায়গুলো মানে অনুচ্ছেদগুলো পড়তে হচ্ছে। কেন? সরকার ব্যবস্থার কারণে। তো সেই জন্য সরকার ব্যবস্থা গুরুত্বপূর্ণ, শুধুমাত্র টপিকস গুলো পড়লে হবে না, পাশাপাশি সংবিধানের সাথে অ্যাড করে পড়তে হবে। বুঝতে পেরেছেন? তাহলে যারা পারেন আপনারা ক্লাসটা রেকর্ড করেন, আর যারা পারবেন না তারা কোচিং থেকে সংগ্রহ করে নেবেন। তাহলে শুরু করছি। আচ্ছা, মনোযোগ দিয়ে শুনবেন আর আপনারা আমার সাথে অবশ্যই আলোচনায় অংশ নেবেন। যদি কোনো কিছু না বুঝেন সেটা আমাকে জানাবেন। আমাদের মূলত রাষ্ট্র গঠনের উপাদান কয়টি? আমাদের রাষ্ট্র গঠনের উপাদান হচ্ছে কয়টি? 4টি। একটা নির্দিষ্ট জনসংখ্যা থাকবে, নির্দিষ্ট ভূখণ্ড থাকবে, আবার বলছি জনসংখ্যা, ভূখণ্ড, সরকার, আরেকটা হচ্ছে সার্বভৌমত্ব। তাহলে কয়টা উপাদান থাকবে আমাদের? 4টা উপাদান। একটা রাষ্ট্র গঠনের জন্য 4টা উপাদান থাকতে হবে: জনসংখ্যা, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, আরেকটা হচ্ছে কি সার্বভৌমত্ব। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, মনে করেন জনসংখ্যা আছে, নির্দিষ্ট ভূখণ্ডও আছে, সার্বভৌমত্বও আছে, কিন্তু সরকার নেই, বা সরকার থাকলেও সরকার সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করছে না, তখন গিয়ে কিন্তু আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা বা রাষ্ট্রের যে উপাদান, অন্যান্য উপাদানগুলো, সেগুলো সবগুলো অকার্যকর হয়ে যাবে। জনসংখ্যা থাকলে বা নির্দিষ্ট ভূখণ্ড থাকলে বা সার্বভৌমত্ব থাকলে কোনো কাজ হবে না যদি সরকার ঠিকভাবে কাজ না করে। সেজন্য বলা হয়ে থাকে একটা রাষ্ট্র ব্যবস্থায় সরকার হচ্ছে মূল চালিকা শক্তি। তাহলে আমি কি বলেছি?
সরকার হচ্ছে একটা রাষ্ট্র ব্যবস্থার মূল চালিকা শক্তি, অর্থাৎ একটা রাষ্ট্র ব্যবস্থার যন্ত্র সরকার। এটা স্টার চিহ্ন দিয়ে লিখে নিবেন। তাহলে সরকার হচ্ছে কি একটি রাষ্ট্র ব্যবস্থার মূল চালিকা শক্তি। আর এই রাষ্ট্র ব্যবস্থার যে মূল চালিকা শক্তি সরকারকে বলেছি, সেই সরকারের মানে সরকার ব্যবস্থার 3টি ভাগ রয়েছে। অর্থাৎ রাষ্ট্রের যে মূল চালিকা শক্তি সরকার, সেই সরকারের কয়টি ভাগ? 3টি ভাগ। একটা হচ্ছে আইন বিভাগ, একটা হচ্ছে নির্বাহী বিভাগ, আর একটা হচ্ছে বিচার বিভাগ। আইন বিভাগ মানে হচ্ছে জাতীয় সংসদ, নির্বাহী বিভাগ মানে হচ্ছে শাসন বিভাগ, দ্যাট মিন্স মন্ত্রিসভা, আর 3 নাম্বার হচ্ছে বিচার বিভাগ। প্রথম হচ্ছে আইন বিভাগ। আইন বিভাগে লিখবেন, আমি যেভাবে বলছি ঠিক সেভাবে খাতার মধ্যে লিখবেন, তবে এখন লেখার প্রয়োজন নাই, আমি আপনাদের পরবর্তী লেখার সুবিধার্থে লিখবেন কথাটা উল্লেখ করছি। ক্লিয়ার? তো দেখেন, প্রথমে আমরা আলোচনা করব এই সরকারের 3টা বিভাগের মধ্যে আইন বিভাগ নিয়ে। আইন বিভাগ হচ্ছে আমাদের জাতীয় সংসদ। এখানে যাদের স্পিকার গুলো চলছে এগুলো অফ করে দেন। তাহলে আইন বিভাগ হচ্ছে কি আমাদের জাতীয় সংসদ। জাতীয় সংসদ নিয়ে আমাদের সংবিধান, অর্থাৎ আইন বিভাগ নিয়ে সংবিধানের 65 থেকে 93 অনুচ্ছেদ পর্যন্ত আলোচনা করা হয়েছে। তাহলে শুরুতে শিরোনাম দিবেন আইন বিভাগ বা জাতীয় সংসদ, অনুচ্ছেদ 65 থেকে 93 পর্যন্ত। ক্লিয়ার? এটা শিরোনাম দিবেন। শিরোনাম দিয়ে শুরুতে লিখবেন আইনসভার প্রধান কাজ কি। আইনসভার প্রধান কাজ হচ্ছে আমাদের আইন প্রণয়ন করা, অর্থাৎ কোন নতুন আইন প্রণয়ন করা, পাশাপাশি প্রচলিত আইনের সংশোধন করা। তাহলে আইনসভা বা আইন বিভাগের প্রধান কাজ কি? আইনের প্রচলন বা প্রণয়ন এবং প্রচলিত আইনের সংশোধন করা। এটা স্টার চিহ্ন দিয়ে লিখে নেবেন। তাহলে কি বলেছি? আইন বিভাগ বা আইনসভার প্রধান কাজ হচ্ছে আইন প্রণয়ন করা এবং প্রচলিত আইনের সংশোধন করা। আমাদের সংবিধানের 65 অনুচ্ছেদে, দ্যাট মিন্স সংবিধানের 65 অনুচ্ছেদের 1 দফায় বলা হয়েছে বাংলাদেশে জাতীয় সংসদ নামে একটি আইনসভা থাকবে এবং এই আইনসভার অধীনে বাংলাদেশের আইনসমূহ প্রযুক্ত হইবে। অর্থাৎ আমাদের যত আইন প্রণয়ন করা হবে সবগুলো জাতীয় সংসদের অধীনে কি করা হবে? প্রণয়ন করা হবে। তাহলে কি লিখবেন? লিখবেন 65-র 1 অনুচ্ছেদে বলা হয়েছে, খাতার মধ্যে লিখবেন 65-র 1 অনুচ্ছেদে বলা হয়েছে বাংলাদেশে জাতীয় সংসদ নামে একটি আইনসভা থাকবে এবং এই আইনসভার অধীনে বা এই জাতীয় সংসদের অধীনে সকল আইন প্রণয়ন ক্ষমতা ন্যস্ত করা হবে। অর্থাৎ জাতীয় সংসদের মাধ্যমে সকল আইন কি করা হবে? প্রণয়ন করা হবে। সেজন্য বলেছি আইনসভার প্রধান কাজ কি? আইন প্রণয়ন করা এবং প্রচলিত আইনের সংশোধন করা। কথা ক্লিয়ার? এবং আমাদের এই আইনসভা 300 জন নির্বাচিত সদস্য, অর্থাৎ 300 জন নির্বাচিত সংসদ সদস্য, পাশাপাশি 50টি সংরক্ষিত মহিলা আসন থাকবে। অর্থাৎ 300 জন কি থাকবে? নির্বাচিত সদস্য থাকবে, যারা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে, আর 50 জন থাকবে সংরক্ষিত মহিলা সদস্য। কথা ক্লিয়ার? অর্থাৎ মোট 350 জন সদস্য এই আইনসভায় থাকবে। কথা ক্লিয়ার? তাহলে প্রথমে কি বলেছি? আইনসভা লিখবেন, আইনসভা লিখে লিখবেন আইনসভার প্রধান কাজ আইন প্রণয়ন করা এবং প্রচলিত আইনের সংশোধন করা। আর এই আইনসভা গঠন নিয়ে বলা হয়েছে কোথায়? সংবিধানের 65-1 অনুচ্ছেদে, অর্থাৎ সংবিধানের 65 অনুচ্ছেদের 1 দফায় বাংলাদেশের জাতীয় সংসদ নামে একটি কি থাকবে? আইনসভা থাকবে এবং এই আইনসভা বা জাতীয় সংসদের অধীনে প্রজাতন্ত্রের আইন প্রণয়ন ক্ষমতা ন্যস্ত করা হবে। আর এই আইনসভা 300টি নির্বাচিত সংসদ সদস্য এবং 50টি সংরক্ষিত মহিলা সদস্য দিয়ে গঠিত হবে। বুঝতে পেরেছেন? তাহলে এই হচ্ছে আমাদের আইনসভার গঠন। কথা বুঝতে পেরেছেন? গেল। পরবর্তী নোট, আইনসভার গঠনের পাশাপাশি পরবর্তী জিনিস হচ্ছে রুলস অফ প্রসিডিউর। পরবর্তী শিরোনাম দেবেন আইনসভার গঠনের পরে
রুলস অফ প্রসিডিউর, অথবা বাংলায় যদি বলি কার্যপ্রণালী বিধি। তাহলে কি বলেছি? রুলস অফ প্রসিডিউর বা কার্যপ্রণালী বিধি। এখন দেখেন রুলস অফ প্রসিডিউর বা কার্যপ্রণালী বিধি জিনিসটা কি। আমরা যে কোনো একটা কাজ করতে গেলে, বা মনে করেন আমাদের নতুন চাকরি হয়েছে, চাকরি জয়েন করলাম, অফিসে আমাদের বেশ কিছু নিয়ম কানুন দিবে না? কয়টা বাজে আসতে হবে, কিভাবে কি কাজ করতে হবে, এই যাবতীয় কাজগুলো করার জন্য আমাদেরকে কি দিবে? কিছু নিয়ম কানুন বা কিছু বিধিবিধান দিয়ে দিবে। ঠিক তেমনি জাতীয় সংসদ পরিচালনার জন্য, অর্থাৎ জাতীয় সংসদের কাজগুলো সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য কিছু বিধিবিধান বা নিয়ম কানুন রয়েছে, যেগুলোকে রুলস অফ প্রসিডিউর বলে, অর্থাৎ বাংলায় যেটাকে কার্যপ্রণালী বিধি বলে। এবং এই কার্যপ্রণালী বিধি বা সংসদের নিয়ম কানুন সম্পর্কে আমাদের সংবিধানের ৭৫ অনুচ্ছেদের ১ দফায় বলা হয়েছে। তাহলে আমি আবার বলছি, খাতার মধ্যে লিখবেন রুলস অফ প্রসিডিউর বা কার্যপ্রণালী বিধি। রুলস অফ প্রসিডিউর বা কার্যপ্রণালী বিধি কি? জাতীয় সংসদের কাজ সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে যে নিয়ম কানুন অবতারণা করা হয়েছে, বা জাতীয় সংসদের কাজ সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে যে নিয়ম কানুনের প্রবর্তন করা হয়েছে, সেটি হচ্ছে রুলস অফ প্রসিডিউর বা কার্যপ্রণালী বিধি। কথা ক্লিয়ার? তাহলে রুলস অফ প্রসিডিউর কি? জাতীয় সংসদের নিয়ম কানুন বা শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত বিধিবিধান। বুঝতে পেরেছেন? এবং এই বিধিবিধান সম্পর্কে আমাদের সংবিধানের ৭৫ অনুচ্ছেদের ১ দফায়, দ্যাট মিনস ৭৫(১) অনুচ্ছেদে বলা হয়েছে। তাহলে কি লিখবেন? আপনার খাতার মধ্যে লিখবেন জাতীয় সংসদের কাজ সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য যে নিয়ম কানুন রয়েছে তাকেই রুলস অফ প্রসিডিউর বা কার্যপ্রণালী বিধি বলে, এবং সংবিধানের ৭৫(১) অনুচ্ছেদে কার্যপ্রণালী বিধির কথা উল্লেখ আছে। এই কার্যপ্রণালী বিধিতে আসলে কি থাকে? এখানে মূলত একটা সংসদের অধিবেশন কবে আহ্বান করা হবে, কিভাবে স্থগিত করা হবে, সংসদে প্রশ্ন কিভাবে উত্থাপন করতে হবে, সংসদের ডেপুটি স্পিকার কিভাবে নির্বাচন করা হবে, প্রশ্ন প্রণয়ন পদ্ধতি, বিল উত্থাপন পদ্ধতি, অর্থাৎ এই যে যাবতীয় নিয়ম কানুন বা সংসদের কাজের পরিচালনা সংক্রান্ত তথ্য সবগুলোই রুলস অফ প্রসিডিউরে থাকে। সেজন্য বলা হয় রুলস অফ প্রসিডিউর হচ্ছে সংসদ পরিচালনা সংক্রান্ত বিধিবিধান। তাহলে আশা করি রুলস অফ প্রসিডিউর বুঝতে পেরেছেন। সংসদের যাবতীয় নিয়ম কানুন রুলস অফ প্রসিডিউরে থাকে। আর এই রুলস অফ প্রসিডিউর ১৯৭৩ সালে রাষ্ট্রপতি ৭৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে অবতারণা করেছিলেন। তাহলে দেখেন, আমি আবার বলছি, খাতার মধ্যে লিখবেন ১৯৭৩ সালের ১ এপ্রিল, খাতার মধ্যে লিখবেন ১৯৭৩ সালের ১ এপ্রিল রাষ্ট্রপতি সংবিধানের ৭৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে রুলস অফ প্রসিডিউর বা কার্যপ্রণালী বিধি প্রবর্তন করেন। কত সালে বলেছি? ১৯৭৩ সালের ১ এপ্রিল। এই পর্যন্ত রুলস অফ প্রসিডিউর ১৯৭৩ সালে প্রণয়ন করা হয় এবং ২০০৬ সাল পর্যন্ত এটি 10 বার সংশোধন করা হয়। অর্থাৎ রুলস অফ প্রসিডিউর বা সংসদের কার্যপ্রণালী বিধি এখন পর্যন্ত 10 বার সংশোধন করা হয়েছে। কথা ক্লিয়ার? আশা করি রুলস অফ প্রসিডিউর বুঝতে পেরেছেন। কারো কোনো প্রশ্ন আছে রুলস অফ প্রসিডিউর নিয়ে? না স্যার। হাতের স্পিড ভালো থাকে তাহলে শুনতে শুনতেও লিখতে পারবেন, সমস্যা নেই। আমি ওভাবে 2-3 বার করে রিপিট করছি যাতে আপনারা বুঝতে পারেন, যেহেতু এই টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ। আর আপনাদের আজকে ক্লাসে যা কিছু বলবো ওগুলো নোট রাখলে আপনারা বই পড়ার প্রয়োজন পড়বে না। আমি ওভাবেই সিকোয়েন্সলি বলবো। শুধু একটা ল্যাকিং, সেটা হচ্ছে আমি আপনাদেরকে বোর্ডে দেখাতে পারছি না। এটা ছাড়া কিন্তু আপনাদেরকে সব কথা আমি 2-3 বার করে রিপিট করছি। তাহলে প্রথমে আমি কি বলেছিলাম? রাষ্ট্র গঠনের উপাদানের কথা বলেছিলাম, ওটা লিখবেন। জাতীয় সংসদের গঠন
রুলস অফ প্রসিডিউর বলেছি। কথা ক্লিয়ার? এই রুলস অফ প্রসিডিউর বলার পর দ্বিতীয় কথা হচ্ছে এরপর লিখবেন কোরাম, তারপর লিখবেন কি কোরাম, নেক্সট শিরোনাম কোরাম। এখন কথা হচ্ছে কোরাম জিনিসটা কি? কোরাম হচ্ছে আসলে নির্দিষ্ট সংখ্যক সদস্যের উপস্থিতিকে বোঝায়। অর্থাৎ জাতীয় সংসদের যখন অধিবেশন বসবে তখন জাতীয় সংসদের নির্দিষ্ট পরিমাণ সদস্য উপস্থিত থাকাকে কোরাম বলে। আর জাতীয় সংসদে এই নির্দিষ্ট সংখ্যাটা হচ্ছে, দুঃখিত আসলে আমার মানে প্রচুর পরিমাণে কাশি হচ্ছে, তো যার কারণে একটু সমস্যা হচ্ছে। বেশি কথা বললে মাত্র কাশি চলে আসতেছে। তো যাই হোক, কোরাম হচ্ছে কি তাহলে নির্দিষ্ট সংখ্যক সদস্যের উপস্থিতি। অর্থাৎ জাতীয় সংসদের 60 জন সদস্যের, অর্থাৎ 60 জন বা 60 সদস্যের উপস্থিতিতে, অর্থাৎ 1/5 বা মোট সদস্যের 1/5 সদস্য, দ্যাট মিনস 60 সদস্য যদি উপস্থিত থাকে তবে কোরাম বলে। যদি 60 জন সদস্য পরিপূর্ণ না হয়, মানে 60 জন সদস্য পূর্ণ না হয় বা 60 জনের কম থাকে, তবে ওই দিন সংসদের অধিবেশন স্থগিত করে দেওয়া হবে। দ্যাট মিনস সংসদের অধিবেশন আর চলবে না। তাহলে বুঝতে পেরেছেন কোরাম কি? লিখে নেবেন। কোরাম হলো জাতীয় সংসদের নির্দিষ্ট সংখ্যক সদস্যের উপস্থিতি। কথা ক্লিয়ার? এবং এই কোরাম পূর্ণ হবে 60 জন সদস্য বা 1/5 সদস্য পূর্ণ হলে। কথা ক্লিয়ার? তাহলে এটা লিখে নেবেন এবং এটার পাশে স্টার চিহ্ন দিয়ে রাখবেন, এটা গুরুত্বপূর্ণ। আশা করি কোরাম বুঝতে পেরেছেন, রুলস অফ প্রসিডিউর বা কার্যপ্রণালী বিধিও বুঝতে পেরেছেন। কারো কোনো প্রশ্ন আছে? জাতীয় সংসদের গঠন, রুলস অফ প্রসিডিউর। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলতে পারেন। স্যার কোরামে কি আমরা সংরক্ষিত নারী আসনের জিনিসটা কি বিবেচনা করব নাকি? না, আমরা 300 সদস্যকে, অর্থাৎ 300টি মোট আসন ধরে ওটার 1/5 গণনা করি। বুঝতে পেরেছেন? মানে উপস্থিত থাকতে হলে ওই যে স্যার একটা প্রশ্ন সংরক্ষিত ছিল স্যার। আগে রেজাউল বলেন। উপস্থিত হতে হলে উপস্থিত হওয়ার অ্যামাউন্ট আমরা হিসাব করব, যারা সংরক্ষিত না, মানে নরমাল জেনারেল তাদের হিসাবটা করব। 300 সদস্য আছে না নির্বাচিত? জি জি। ওই নির্বাচিত আচ্ছা, সদস্যের 1/5। মানে 60 জন উপস্থিত থাকতে হবে, তাই তো? যদি না থাকে কিন্তু নিয়ম অনুযায়ী সংসদ অধিবেশন স্থগিত হবে। আর যদি মনে করেন সংসদ অধিবেশনরত অবস্থায় আছে, সদস্য আসে নাই, তাহলে ওই অধিবেশনরত অবস্থায় সংসদ ভেঙে দিতে হবে। বুঝতে ওকে পেরেছেন? স্যার। জি স্যার। এরপরে কে বলতে চেয়েছেন বলেন। স্যার সংসদ কি স্যার অধিবেশন কি ওই দিনের জন্যই ভেঙে যাবে নাকি স্যার পুরো সংসদটা স্যার এটা একেবারে শুধু ওই দিনের অধিবেশন, মানে যেই দিন অধিবেশন হওয়ার কথা সেই দিন যদি 60 জন সদস্য পূর্ণ না হয় তবে ওই দিন অধিবেশন স্থগিত করে দেওয়া হবে। পরের দিন যদি আবার ডেটটাকে আবার বসবে, সেই দিনে একই অবস্থা 60 জন হয়েছে কিনা দেখবে। শুধুমাত্র ওই দিনের অধিবেশন স্থগিত হবে। জি স্যার, ধন্যবাদ স্যার। ওকে, তাহলে এই দুটা জিনিস লিখে নেবেন, দুটাতে স্টার চিহ্ন হবে। এরপরে 3 নম্বর টপিকস যেটা লিখবেন সেটা হচ্ছে সংসদে নির্বাচিত হওয়া। এখন আমরা প্রথমে দিলাম কি, আমরা জাতীয় সংসদের গঠন দেখলাম, আইনসভা। এবার এটার নিয়ম কানুন সংক্রান্ত বিধান, অর্থাৎ রুলস অফ প্রসিডিউর, এটা জানলাম। এরপরে জানলাম কি সংসদে উপস্থিতির ব্যাপারটা। এবার এখন জানবো আমরা সংসদে কিভাবে সদস্য হতে পারবে, দ্যাট মিনস সংসদ সদস্য হওয়ার যোগ্যতা। তাহলে আপনারা লিখবেন নেক্সট শিরোনামে স্টার চিহ্ন দিয়ে লিখবেন সংসদে নির্বাচিত হওয়ার যোগ্যতা ও অযোগ্যতা, অনুচ্ছেদ 66 বা 66। এরপর লিখবেন সংসদে যাদের হাতের লেখা ভালো, দ্রুত লিখতে পারেন, তারা একই সাথে লিখেও ফেলবেন, তাহলে কাজে দিবে। তাহলে কি বলেছি আমি, মোটামুটি টাইম দিচ্ছি। সংসদে নির্বাচিত হওয়ার যোগ্যতা ও অযোগ্যতা, অনুচ্ছেদ 66 অর্থাৎ 66। দেখেন এখানে কি বলেছে। প্রথমে সংবিধানের 66 অনুচ্ছেদের 1 দফায় বলেছে যোগ্যতা নিয়ে, দ্যাট মিনস কোন কোন যোগ্যতা থাকলে সংসদ সদস্য নির্বাচিত হতে পারবে।
৬৩-১ অনুচ্ছেদে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক হয় এবং যদি তার বয়স কমপক্ষে 25 বছর হয় তবে তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য বিবেচিত হবেন। তাহলে যোগ্যতা হচ্ছে কোথায় বলেছি, সংবিধানের ৬৩ অনুচ্ছেদের ১ দফায় যোগ্যতা নিয়ে বলা আছে। বলেছে কি কমপক্ষে 25 বছর বয়স হতে হবে, ক নাম্বার। আর খতে বলেছে কি বাংলাদেশের নাগরিক হতে হবে। এটা গেল যোগ্যতা। এখন আসবে অযোগ্যতা। সংবিধানের ৬৩ অনুচ্ছেদের ২ দফায় অযোগ্যতা নিয়ে বলেছে। তাহলে লিখবেন অনুচ্ছেদ 66 দফা ২ অর্থাৎ ৬৩-২ অযোগ্যতা। অযোগ্যতা নিয়ে কি বলেছে দেখেন, অযোগ্যতাতে ক নাম্বারে বলেছে অযোগ্যতাতে ক নাম্বারে বলেছে যদি উক্ত ব্যক্তি আদালত কর্তৃক অপ্রকৃতস্থ, দ্যাট মিন্স পাগল বলে ঘোষিত হন। তাহলে কি বলেছি, উক্ত ব্যক্তি অপ্রকৃতস্থ বা পাগল বলে ঘোষিত হন, এক। এরপরে খ নাম্বার, যদি ওই ব্যক্তি আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হয়। তাহলে প্রথমে কি বলেছি, ক নাম্বারে অযোগ্যতার ক নাম্বারে বলেছি যদি আদালত কর্তৃক অপ্রকৃতস্থ হয়, দ্যাট মিন্স পাগল ঘোষিত হয়, অযোগ্যতা একটা। খ নাম্বার ২ নাম্বার অযোগ্যতা হচ্ছে যদি উক্ত ব্যক্তি আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হয় এবং সেই দায় থেকে তাকে মুক্তি না দেয়। তারপর হচ্ছে গ নাম্বার। গ নাম্বার দেখেন যদি উক্ত ব্যক্তি কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করে অথবা কোনো বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে। তাহলে দেখেন ক নম্বরে বলেছি অযোগ্যতার মধ্যে কি যদি অপ্রকৃতস্থ হয় বা পাগল হয়। খ নম্বরে বলেছি যদি তিনি দেউলিয়া হয়। গ নম্বরে বলেছি যদি তিনি বিদেশি রাষ্ট্রের আনুগত্য স্বীকার করে অথবা নাগরিকত্ব গ্রহণ করে। ঘ নম্বরে হচ্ছে যদি তিনি কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হন এবং ২ বছর সাজা ভোগ করেন এবং সেই সাজা ভোগের ৫ বছর অতিক্রান্ত না হয় তবে তিনি সংসদ সদস্য নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। অর্থাৎ এই জিনিসগুলো যদি কোনো ব্যক্তির হয়, অপ্রকৃতস্থ হওয়া, দেউলিয়া হওয়া বা বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করা বা আনুগত্য স্বীকার করা, কিংবা যদি তিনি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হন তাহলে তিনি সংসদ সদস্য নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। কথা বুঝতে পেরেছেন আশা করি। এই হচ্ছে একজন ব্যক্তির সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা ও অযোগ্যতা, যেটা আমাদের সংবিধানের 66 বা ৬৩ অনুচ্ছেদে বলা হয়েছে। ক্লিয়ার? এরপর ৪ নাম্বারটা আবার বলবেন? বুঝিনি। অযোগ্যতার ৪ নাম্বার লাস্ট পয়েন্টটা, অযোগ্যতার অযোগ্যতার ৪ লাস্ট নম্বর পয়েন্ট মানে ঘ, সাজা ভোগ ৬৩-র ২ দফার ঘ হ্যাঁ। উপদফা, ৬৩ অনুচ্ছেদ ২ দফা ঘ উপদফা বলা হয়েছে কোন ব্যক্তি যদি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়, করতেছি না, এটা কোনো স্বীকৃত করব না, এটা ব্যাংকের সাথে যোগাযোগ করে টাকা নিয়ে নি। কোন ব্যক্তি যদি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয় এবং ২ বছর সাজা ভোগ করে আর সেই সাজা ভোগের ৫ বছর অতিক্রান্ত না হলে, দ্যাট মিন্স কি বলেছি, ফৌজদারি অপরাধ। ফৌজদারি অপরাধ বলতে কোনগুলো বোঝাচ্ছে, খুন, চুরি, ডাকাতি, অপরাধ মামলা সংক্রান্ত। এই অপরাধের কোনো মামলায় যদি তিনি জড়িয়ে যান এবং ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়, ২ বছর সাজা ভোগ করেন আর সেই সাজা ভোগের যদি ৫ বছর অতিক্রান্ত না হয় তাহলে সেই ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। হ্যাঁ, তবে যদি সাজা ভোগের পর ৫ বছর অতিক্রান্ত হয়ে যায় তাহলে তিনি অংশগ্রহণ করতে পারবেন। অর্থাৎ তিনি সাজা ভোগ করার পর ৫ বছর পার হয়ে যেতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। কারো তো কোনো আশা করি প্রশ্ন নাই যোগ্যতা অযোগ্যতা নিয়ে। এর পরের টপিকস দিবেন, এর পরের টপিকস। হ্যাঁ বলেন সাইফুল ইসলাম। স্যার আপনার স্যার আপনি যা বলতেছেন এটা কি শীটে পাবো?
সিটের সাথে মিলবে? বুঝিনি। আমাদের হচ্ছে যে সিটটা দেওয়া হবে সেটার সাথে কি মিলবে কিনা আপনি যা বলতেছেন সরকার ব্যবস্থা নিয়ে? কোন শীট? কোচিং থেকে একটা সিট প্রোভাইড করবে না আমাদের? লেকচার শীট? ওইটার কথা বল। জি 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 জি। আমি তো লেকচার শীট দেখে পড়াই না, আপনার উচিত হবে আমি যা পড়াবো তা নোট করা। কথা বুঝতে পেরেছেন? ওকে আর আমি ওকে যা স্যার। বলবো তা অক্ষর অক্ষরে সংবিধানের সাথে আবার মিলিয়ে নিতে পারবেন। হ্যাঁ, জি স্যার, ধন্যবাদ স্যার। তো তবে আপনার আপনার উচিত হবে শীটের উপর নির্ভর না করে আপনাকে যা বলছি তা আপনি হয় এখন নোট করে নেবেন, অথবা আপনি পরের রেকর্ডটা সংগ্রহ করে নোট নেবেন। শীটে দিবে দিবে মনে করেন একটা তথ্য দিল, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি অবশ্যই আপনার ইয়া করে নেবেন। আমি যা বলছি এটা নোট করে নেবেন, তাহলে আপনি পরীক্ষার আগে এটা পড়তে পারবেন। ওকে, ওকে স্যার, ধন্যবাদ। নেক্সট নেক্সট লিখবেন অনুচ্ছেদ 67। নেক্সট লিখবেন অনুচ্ছেদ 67। অনুচ্ছেদ 67 স্টার চিহ্ন দিবেন। এটা হচ্ছে মূলত বলা হয়েছে এটাতে সংসদ সদস্যের আসন কবে শূন্য হবে। অর্থাৎ অনুচ্ছেদ 67 অনুচ্ছেদ আমাদের সংবিধানে বলা হয়েছে সংসদ সদস্যদের আসন শূন্য হওয়া। এই জিনিসটা একটু করে নোট নিবেন। আবার বলছি অনুচ্ছেদ 67 সংসদ সদস্যদের আসন শূন্য হওয়া। যদিও সংসদ সদস্যদের আসন অনেকগুলো কারণে শূন্য হয়, তবে আমি সবগুলো মুখস্থ করতে হবে না, প্রিলির জন্য অনেকগুলো নিয়ম আছে, আমি শুধু একটা নোট দিয়ে দিচ্ছি, এটা আপনারা ব্র্যাকেট দিয়ে লিখে নেবেন। অর্থাৎ এই 67 অনুচ্ছেদে অনেকগুলো উপদফা আছে, সবগুলো উপদফা শিখতে হবে না, শুধুমাত্র একটা আমি বলে দিচ্ছি, এটা আপনারা ব্র্যাকেটে লিখে রাখবেন। 67 অনুচ্ছেদে লিখবেন সংসদ সদস্যদের আসন শূন্য হওয়া, ওটা লেখার পরে পাশে ব্র্যাকেটে লিখে রাখবেন যদি কোনো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর 90 দিনের মধ্যে শপথ গ্রহণ না করেন, অথবা সংসদের অধিবেশনে একাধিক ক্রমে 90 বৈঠক দিবসের বেশি অনুপস্থিত থাকেন, তবে তার সংসদ সদস্য পদ শূন্য হবে। আমি আবার বলছি কেন শূন্য হবে, দেখেন, একটা হচ্ছে যদি কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর 90 দিনের মধ্যে শপথ গ্রহণ না করে, তাহলে কি বলেছি, 90 দিনের মধ্যে যদি ওই ব্যক্তিরা শপথ গ্রহণ না করে, অথবা তিনি মনে করেন শপথ গ্রহণ করেছে কিন্তু 90 দিনের বেশি অধিবেশনে অনুপস্থিত ছিল, অর্থাৎ কোনো অধিবেশনে তিনি উপস্থিত থাকেননি, 90 দিনের বেশি সংসদে অনুপস্থিত ছিলেন, তাহলে তার সংসদ সদস্য পদ শূন্য হবে। তাহলে বুঝতে পেরেছেন, এখানে আরো অনেকগুলো দফা আছে, বাট আপনি এই তথ্যটা মনে রাখবেন। সংসদ সদস্য যদি 90 দিনের মধ্যে শপথ গ্রহণ না করে, অথবা যদি 90 দিনের বেশি সংসদে অনুপস্থিত থাকে, তবে তার শাসন কি হবে, শূন্য হবে। এটা লিখে নেবেন এবং স্টার চিহ্ন দিয়ে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ। তারপর নেক্সট, এরপরে লিখবেন স্টার চিহ্ন দিয়ে অনুচ্ছেদ 70 ফ্লোর ক্রসিং। এরপরে লিখবেন অনুচ্ছেদ 70 ফ্লোর ক্রসিং। অনুচ্ছেদ 70 ফ্লোর ক্রসিং। আচ্ছা, এখন আমি আলোচনা করব আপনাদের সাথে ফ্লোর ক্রসিং জিনিসটা কি। এখানে ফ্লোর ক্রসিং এ ক্রসবোর্ড নামে একটা বিষয় আছে। ক্রসবোর্ড মানে বুঝেন? ক্রসবোর্ড মানে হচ্ছে এক দলের পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করে জয়ী হওয়ার পর পরবর্তীতে উক্ত দলের বিপক্ষে ভোট দিলে সেটাকে ক্রসবোর্ড বলে, আর এই ক্রসবোর্ড ফ্লোর ক্রসিং এর সাথে যুক্ত। তাহলে ফ্লোর ক্রসিং বা অনুচ্ছেদ 70 এর বিধানটা আসলে কি, এখানে বলা হয়েছে, নোট করে নেবেন। এখানে বলা হয়েছে যখন কোনো ব্যক্তি একটা দলের পক্ষে সংসদ সদস্য নির্বাচিত হবেন এবং কোন দলের পক্ষে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর যদি ওই ব্যক্তিটি উক্ত দল ত্যাগ করেন বা উক্ত দল থেকে পদত্যাগ করেন এবং যদি উক্ত দলের বিপক্ষে ভোট দেয়, সেক্ষেত্রে ওই ব্যক্তির সংসদ সদস্য পদ বাতিল বলে গণ্য হবে। তাহলে আমি আবার বলছি,
ফ্লোর ক্রসিং বা 70 অনুচ্ছেদের বিধানটা কি। 70 অনুচ্ছেদে বলা হয়েছে কোন ব্যক্তি যদি একটা দলের পক্ষে নির্বাচন অংশগ্রহণ করে জয়লাভ করার পর উক্ত দল থেকে পদত্যাগ করে, অথবা 2 নাম্বার যদি উক্ত দলের বিপক্ষে ভোট দেয়, তবে সেক্ষেত্রে তার সদস্য পদ বাতিল হবে। তবে এখন আমি আপনাদেরকে একটু পক্ষে বিপক্ষে যুক্তি বলি। অর্থাৎ এই যে দুটা কথা বলা হলো, ফ্লোর ক্রসিং এ অর্থাৎ নিজ দলের বিপক্ষে ভোট দিলে অথবা নিজ দল ত্যাগ করলে সংসদ সদস্য পদ শূন্য হবে, এটার পক্ষে বিপক্ষে যুক্তিটা কি। দেখেন, প্রথমে আমি আপনাদেরকে বলেছি কি, যদি উক্ত ব্যক্তি নিজ দল ত্যাগ করে তাহলে তার আসন শূন্য হবে। দেখেন, মূলত পাকিস্তান আমলে রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে নিয়ে অনেক সমস্যা ছিল। অর্থাৎ তখন অর্থের লোভে হোক বা ক্ষমতার লোভে হোক, তারা ক্রমাগত দল বদল করত। সেক্ষেত্রে অনেক সময় বিভিন্ন দল তাদের সংখ্যাগরিষ্ঠতা হারাতো এবং বিপদে পড়তো। তো ওই পূর্বের অভিজ্ঞতা থেকে নিয়ে পাকিস্তান আমলে যে ঘন ঘন দল থেকে প্রবণতা ছিল রাজনৈতিক নেতৃবৃন্দের, তখন একটা দল সংখ্যাগরিষ্ঠতা হারাতো, তখন যে সমস্যায় পড়তো, সে পূর্ব অভিজ্ঞতা নিয়ে 72 সালের সংবিধানে এই বিধানটা রাখা হয়েছে। যদি একজন ব্যক্তি কোনো দলের পক্ষে জয়লাভ করে আবার পরে ওই দলটা ত্যাগ করে, তাহলে সেক্ষেত্রে তার আসন শূন্য হবে। সেটা মূলত পূর্বের তিক্ত অভিজ্ঞতা থেকে রাখা হয়েছে এবং এটা যুক্তিযুক্ত। কথা বুঝতে পেরেছেন? যেমন আন্নি নাশিদের কথা বলি। আন্নি নাশিদ প্রথমে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তিনি সরকার গঠন করেছিলেন। পরবর্তীতে তার দলের অধিকাংশ সদস্য ভাইস প্রেসিডেন্টের দলে যোগ দেওয়ার ফলে, মানে ভাইস প্রেসিডেন্টের পক্ষে যোগ দেওয়ার ফলে তিনি নিজেই সংখ্যাগরিষ্ঠতা হারান এবং পরবর্তীতে অভিশংসনের শিকার হন। অর্থাৎ এই ধরনের যদি নিজ দল ত্যাগ করার বিধানটা যদি রাখা হয় তাহলে সমস্যা। সেজন্য আমাদের 72 সালের সংবিধানে নিজ দল ত্যাগ করা যাবে না বিধানটা রাখা হয়েছে এবং এটা যুক্তিযুক্ত। কথা বুঝতে পেরেছেন? তবে 2 নম্বর যে বিষয়টা বলা হয়েছে নিজ দলের বিপক্ষে ভোট দিতে পারবে না। তো নিজ দলের বিপক্ষে ভোট দিতে পারবে না, সেটা একটুখানি সেটা সাংঘর্ষিক আমাদের সংবিধানের 39 অনুচ্ছেদের সাথে। আমাদের সংবিধানের 39 অনুচ্ছেদে বলা হয়েছে চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা। তো বাক স্বাধীনতার কথা বলা হয়েছে, দ্যাট মিনস আমি নিজের মতামত প্রকাশ করতে পারবো। আবার ওইদিকে 70 অনুচ্ছেদের 2 মানে খ নাম্বার উপদফাতে বলা হচ্ছে কি, নিজ দলের বিপক্ষে ভোট দিতে পারবে না। তাহলে আমাদের 39 অনুচ্ছেদের সাথে একটু সাংঘর্ষিক হয়ে গেল ব্যাপারটা। হ্যাঁ, রাকিবুল ইসলাম কি বলবেন? স্যার, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। সংবিধানে কি এটাই প্রথম ক্লাস না আগেও হয়েছে? বুঝিনি। সংবিধানের উপর এটাই প্রথম ক্লাস না আগেও হয়েছে? না, এটা সংবিধানের ক্লাস না, এটা হচ্ছে সরকার ব্যবস্থা। আপনাদের টপিক শুরুতে বলেছিলাম এটা সংবিধানের ক্লাস না। আপনাদের শুরুতে বলেছি এটা কোন ক্লাস? সরকার ব্যবস্থা। আর সরকার ব্যবস্থা মানে হচ্ছে সংবিধানের 48 থেকে 117 অনুচ্ছেদ, ওগুলো সব আছে। বুঝতে পেরেছেন? জি স্যার। সরকার ব্যবস্থা সংবিধান পড়তে হচ্ছে আর কি। ক্লিয়ার? নেক্সট, তাহলে আমরা ফ্লোর ক্রসিং নিয়ে জানলাম। অনুচ্ছেদ 70 এটার পাশে স্টার চিহ্ন দিয়ে রাখবেন। আর ক্রস ভোট মানে কি বলেছি? ক্রস ভোট মানে হচ্ছে নিজ দলের বিপক্ষে ভোট দেওয়া, অর্থাৎ এক দলের পক্ষে জয়লাভ করে উক্ত দলের বিপক্ষে ভোট দিলে সেটাকে ক্রস ভোট বলে। এরপর হচ্ছে নেক্সট লিখবেন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন, অনুচ্ছেদ 74, এটাতে স্টার চিহ্ন দিবেন। লিখবেন স্পিকার ও ডেপুটি স্পিকার, অনুচ্ছেদ 74। এখানে নোট করবেন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন নিয়ে কি বিধান বলা আছে। বলা আছে কোন সংসদ নির্বাচনের পর, একদম প্রথম অধিবেশনে, সংসদ নির্বাচনের পর প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করতে হবে এবং সেটা আমাদের সংবিধানের 74 অনুচ্ছেদে বলা আছে।
তার মানে স্পিকার ও ডেপুটি স্পিকার কবে নির্বাচন করব? স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে কোন সংসদ নির্বাচন হলো নির্বাচনের পর প্রথম যে অধিবেশনটা বসবে সেই অধিবেশনে আমরা স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করব। কথা বুঝতে পেরেছেন? কারো কোনো প্রশ্ন? ছিল হ্যাঁ, রেজাউল ইসলাম। স্যার, ফ্লোর ক্রসিং আর ক্রসবোর্ড এই দুইটার মানে পার্থক্যটা কি? না, ফ্লোর ক্রসিং এর মধ্যে একটা বিধান হচ্ছে ক্রসবোর্ড ব্যাপারটা। ক্রসবোর্ড বলতে কোনো কিছু যে সংবিধানে অনুচ্ছেদ আছে ব্যাপারটা তা না। ফ্লোর ক্রসিং অনুচ্ছেদ অর্থাৎ 70 অনুচ্ছেদে ক্রসবোর্ডের কথাটা বলা আছে, অর্থাৎ নিজ দলের বিপক্ষে ভোট দিতে পারবে না। বুঝতে পেরেছেন? স্যার, ওখানে মানে 70 অনুচ্ছেদে দুটা কথা বলা আছে, নিজ দল ত্যাগ করতে পারবে না, আরেকটা হচ্ছে নিজ দলের বিপক্ষে ভোট দিতে পারবে না। এই যে নিজ দলের বিপক্ষে ভোট দিতে পারবে না সেটাই হচ্ছে ক্রস ভোট। মানে হচ্ছে নিজ দলের বিপক্ষে ভোট দিলে সেটাকে কি বলে? ক্রস ভোট বলে। দ্যাট মিন্স ক্রস ভোট দেওয়া যাবে না। তাহলে নেক্সট টপিক দিবেন আইন বিভাগ বা জাতীয় সংসদের কাজ। কাজগুলো একটু পয়েন্ট আকারে লিখে নেবেন। আইন বিভাগ বা জাতীয় সংসদ কি কি কাজ করে? আইন বিভাগ বা জাতীয় সংসদের কাজ, 1 নম্বর কাজ হচ্ছে আইন প্রণয়ন ও প্রচলিত আইনের সংশোধন। 1 নম্বর কাজ আইন প্রণয়ন ও প্রচলিত আইনের সংশোধন। তাহলে লিখেন জাতীয় সংসদ বা আইনসভার কাজ। 1 নম্বর কাজ আইন প্রণয়ন ও প্রচলিত আইনের সংশোধন। 2 নম্বর হচ্ছে সংবিধান প্রণয়ন ও সংবিধান সংশোধন। 3 নম্বর নির্বাচন সংক্রান্ত কাজ। 3 নম্বর কাজ হচ্ছে নির্বাচন সংক্রান্ত কাজ। 4 নম্বর পররাষ্ট্রনীতি প্রণয়ন। 4 নম্বর কাজ হচ্ছে পররাষ্ট্রনীতি প্রণয়ন। 5 নম্বর লিখবেন অভিশংসন সংক্রান্ত কাজ, অর্থাৎ রাষ্ট্রপতি বা কোনো সংসদ সদস্যের গুরুতর অসদাচরণ বা কোনো নিয়ম লঙ্ঘন করলে 2/3 সদস্যের ভোটে তাদেরকে অভিশংসন করা যাবে। তাহলে এই হচ্ছে আইনসভা বা জাতীয় সংসদের কাজ। আইন প্রণয়ন করা, প্রচলিত আইনের সংশোধন করা, সংবিধান প্রণয়ন, সংবিধান সংশোধন করা, পররাষ্ট্রনীতি প্রণয়ন করা, অভিশংসন সংক্রান্ত কাজ করা। আরেকটা কাজ লিখবেন, সেটা হচ্ছে বাজেট প্রণয়ন বা বাজেট পেশ। বাজেট প্রণয়ন বা বাজেট পেশ, এই হচ্ছে আইনসভার কাজ। আশা করি আইনসভা নিয়ে নোটটা ক্লিয়ার করে নেবেন আপনারা। নেক্সট টপিকস হচ্ছে নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ। নেক্সট টপিকস লিখেন নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ। নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ। নির্বাহী বিভাগ বা শাসন বিভাগে লিখবেন অনুচ্ছেদ 48 থেকে 64। নির্বাহী বিভাগ বা শাসন বিভাগে লিখবেন অনুচ্ছেদ 48 থেকে 64। এখন একটা কথা জেনে রাখেন, নির্বাহী বিভাগ বা শাসন বিভাগে আমরা মূলত কি পড়ব? এখানে দুজন ব্যক্তির কথা সবচেয়ে গুরুতর, মানে খুব বেশি ইম্পর্টেন্ট। একজন হচ্ছে রাষ্ট্রপতি, আরেকজন হচ্ছে প্রধানমন্ত্রী। আরেকটা কথা বলে রাখি, আইনসভার কাজের মধ্যে বিলের কথাগুলো আমরা পড়িনি, মানে বিল প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা, অধিবেশন সংক্রান্ত কাজ, এগুলো পড়িনি। কারণ হচ্ছে আমরা এগুলো রাষ্ট্রপতিতে পড়বো, সেজন্য ওখানে বলিনি আলাদা করে। বুঝতে পেরেছেন? এখানে আমি নোট করিয়ে দিব রাষ্ট্রপতির মধ্যে। তাহলে লিখেন শাসন বিভাগ। শাসন বিভাগে লিখবেন শাসন বিভাগ মূলত শাসন সংক্রান্ত কাজ পরিচালনা করে। শাসন বিভাগ মূলত শাসন সংক্রান্ত বা দেশ পরিচালনা সংক্রান্ত কাজ সম্পন্ন করে থাকে। আর শাসন বিভাগের প্রথম শিরোনাম দিবেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতিতে স্টার চিহ্ন দিয়ে রাখবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতির ডিটেলস আমি আপনাদেরকে বলছি। দেখেন,
রাষ্ট্রপতি, প্রথমে শিরোনাম দেন রাষ্ট্রপতি। আর একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিধান আমাদের সংবিধানের অনুচ্ছেদ 48-এর 1 দফায় বলা হয়েছে। অর্থাৎ সংবিধানের অনুচ্ছেদ 48-এর 1 দফায় 48-এর 1 দফায় রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কে বলা হয়েছে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য বাংলাদেশের নাগরিক এমন কোন ব্যক্তিকে রাষ্ট্রপতি নির্বাচন করা হবে। কথা ক্লিয়ার? তাহলে আমাদের সংবিধানের 48-1 দফায় 48 অনুচ্ছেদের 1 দফায় রাষ্ট্রপতি নির্বাচনের কথা বলা হয়েছে এবং 48-এর 4 দফায় অনুচ্ছেদ 48 দফা 4-এ রাষ্ট্রপতির যোগ্যতা অযোগ্যতা কি হতে পারে সেগুলো বলেছে। কোথায় বলেছে? সংবিধানের অনুচ্ছেদে 48-এর 4 দফায় তার যোগ্যতাগুলো কি কি হতে হবে? কমপক্ষে 35 বছর বয়স হতে হবে। 2, বাংলাদেশের নাগরিক হতে হবে। 3, তিনি পূর্বে অভিশংসিত হয়েছে এমন কোন ব্যক্তি হতে পারবেন না। অর্থাৎ পূর্বে কোনো কারণে তিনি রাষ্ট্রপতি ছিলেন এবং রাষ্ট্রপতির পদ থেকে অভিশংসিত হয়েছেন এমন কোন ব্যক্তি আর রাষ্ট্রপতি হতে পারবে না। তার মানে পূর্বে অভিশংসিত হয়েছে এমন ব্যক্তি রাষ্ট্রপতি পুনরায় হতে পারবে না। তাহলে তার কি কি হতে হবে? 35 বছর বয়স, বাংলাদেশের নাগরিক, পূর্বে অভিশংসিত হয়েছে এমন কেউ নয়। আর আরেকটা বিষয়, তিনি অবশ্যই সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য এমন ব্যক্তি হতে হবে। অর্থাৎ এই হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার যোগ্যতা, যেটা আমাদের সংবিধানের 48 অনুচ্ছেদের 4 দফায় বলা হয়েছে। কিভাবে করলো? ওই মেয়ে করছে, একটা টাকা পয়সার জন্য করছে, এটা সুন্দরী। কাইন্ডলি মিউট করে ফেলেন। করেন। তাহলে এরপরে বুঝতে পেরেছেন রাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত তথ্য। এরপরে শিরোনাম দিবেন রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী, এবং এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে অনেকগুলো অনুচ্ছেদের কথা আসবে, মনোযোগ দিয়ে শুনবেন এবং নোট করবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী। প্রথমে শিরোনাম দিবেন নির্বাহী ক্ষমতা। রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী, প্রথম শিরোনাম হবে নির্বাহী ক্ষমতা। নির্বাহী ক্ষমতা, আচ্ছা রাষ্ট্রপতির নির্বাহী ক্ষমতা বলতে কি বুঝাচ্ছি দেখেন। 1 নম্বর নির্বাহী ক্ষমতা, আমাদের সংবিধানের 48-3 অনুচ্ছেদ মানে 48 অনুচ্ছেদের 3 দফায় বলা হয়েছে রাষ্ট্রপতি 56-3 অনুচ্ছেদ অনুসারে প্রধানমন্ত্রী এবং 95-1 অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতি নিয়োগ প্রদান করতে পারবেন। অর্থাৎ বলা হচ্ছে কি তার নির্বাহী ক্ষমতা একটা কি, রাষ্ট্রপতি চাইলে 56-3 অনুচ্ছেদ অনুসারে প্রধানমন্ত্রীকে নিয়োগ দিবেন এবং 95-1 অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতি নিয়োগ দিবেন। এক্ষেত্রে তার কোনো পরামর্শের প্রয়োজন নাই। যদিও বলা হচ্ছে পরামর্শের প্রয়োজন নাই, কিন্তু আপনি দেখেন 56-3 অনুচ্ছেদ অনুসারে প্রধানমন্ত্রী নিয়োগ দিতে পারবেন বলেছে, কিন্তু আদৌ কি তিনি নিজে নিয়োগ দিচ্ছেন ব্যাপারটা তাই? মূলত নিয়োগ কে পায়? সংখ্যাগরিষ্ঠ দলের আস্থাভাজন ব্যক্তি, অর্থাৎ ওই দলের প্রধান যে তিনি তো প্রধানমন্ত্রী হন। এখানে রাষ্ট্রপতির আসলে তেমন কোনো হস্তক্ষেপ থাকে না। যদিও সংবিধানে বলা হয়েছে রাষ্ট্রপতি এই ক্ষেত্রে স্বাধীন প্রধানমন্ত্রী নিয়োগদানের ক্ষেত্রে, তবে তিনি কিন্তু আসলে এখানে স্বাধীন বলতে ব্যাপারটা তা বোঝায় না। কারণ এখানে তো সংখ্যাগরিষ্ঠ দলের আস্থাভাজন ব্যক্তি কি হবেন? প্রধানমন্ত্রী হবেন। সেক্ষেত্রে রাষ্ট্রপতি আসলে তেমন কোনো হস্তক্ষেপ থাকে না। যদিও বলা হয় তিনি স্বাধীন, বাট কোনো হস্তক্ষেপ নাই। তাহলে একটা নির্বাহী ক্ষমতা কি বলেছি, রাষ্ট্রপতি কি করবেন? রাষ্ট্রপতি 56-3 অনুচ্ছেদ অনুসারে প্রধানমন্ত্রী এবং 95-1 অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতি নিয়োগ দিবেন। তাহলে 1 নাম্বার নির্বাহী ক্ষমতা। দ্বিতীয় নির্বাহী ক্ষমতা, দ্বিতীয় 55-4 অনুচ্ছেদ, আবার বলছি 55-4 অনুচ্ছেদ, দ্যাট মিনস 55 অনুচ্ছেদে
4 দফায় বলা হয়েছে বাংলাদেশে অর্থাৎ প্রজাতন্ত্রের সকল নির্বাহী ব্যবস্থা রাষ্ট্রপতির নামে গৃহীত হয়েছে বলে প্রকাশ হবে। 55(4) অনুচ্ছেদে বলা হয়েছে সকল নির্বাহী ব্যবস্থা রাষ্ট্রপতির নামে গৃহীত হয়েছে বলে প্রকাশ হবে। ব্যাপারটা দেখেন, সকল নির্বাহী ব্যবস্থা কার নামে গৃহীত হয়েছে বলছি? রাষ্ট্রপতির নামে। কোন অনুচ্ছেদ? 55(4), মানে রাষ্ট্রপতির নামে গৃহীত হয়েছে এভাবে প্রকাশ করবে। কিন্তু 55(2) অনুচ্ছেদে বলেছে সকল নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর অধীনে ও কর্তৃত্বে প্রযুক্ত হইবে। দ্যাট মিন্স প্রকাশ হবে কার নামে? বলা হবে রাষ্ট্রপতির নামে গৃহীত হয়েছে, কিন্তু চর্চা করবে কে? ক্ষমতার চর্চা করবে প্রধানমন্ত্রী। সেজন্য বলা হয়ে থাকে রাষ্ট্রপতি হচ্ছেন চিফ এক্সিকিউটিভ এবং প্রধানমন্ত্রী হচ্ছে রিয়াল এক্সিকিউটিভ। কথা বুঝতে পেরেছেন? সকল নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর অধীনে ও কর্তৃত্বে প্রযুক্ত হইবে, এটা 55(2) বলা আছে। অর্থাৎ প্রধানমন্ত্রী এগুলো কি করবে? এই প্রধানমন্ত্রীর কর্তৃত্বে এগুলো প্রযুক্ত করা হবে সকল ক্ষমতা। আর 55(4) বলেছে কি? রাষ্ট্রপতির নামে গৃহীত হয়েছে বলে প্রকাশ হবে। তার মানে দেখেন, ক্ষমতার চর্চা করছে কে? প্রধানমন্ত্রী, কিন্তু গ্রহণ হচ্ছে কার নামে? রাষ্ট্রপতির নামে। সেজন্য বলা হয় আমাদের রাষ্ট্রপতি হচ্ছেন মহামান্য রাষ্ট্রপতির নিয়মতান্ত্রিক প্রধান, অর্থাৎ তিনি চিফ এক্সিকিউটিভ। আর অ্যাকচুয়ালি রিয়াল এক্সিকিউটিভ হচ্ছে কে? প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী রিয়াল এক্সিকিউটিভ। আশা করি স্যার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার এখন কি আপনি যেভাবে কথাগুলো বলছেন, আমরা কি যখন লিখবো আমরা কি এইভাবে লিখতে পারবো যে রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক, বা এটা কি ক্রিটিসিজম হয়ে যাবে কিনা? আমি আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনলে আপনি বুঝতে পারবেন। আমি লেখার মতো করে স্টাইল করে আবার বলছি, লেখার ধরন দিয়ে। যেমন আমি আপনাদেরকে বলেছি 55(4) অনুচ্ছেদ অনুযায়ী প্রজাতন্ত্রের সকল নির্বাহী ক্ষমতা বা সকল নির্বাহী ব্যবস্থা রাষ্ট্রপতির নামে গৃহীত হয়েছে বলে প্রকাশ হবে। এই কথাটা আপনারা লিখবেন। আর আপনারা এটাও লিখে রাখতে পারবেন, রাষ্ট্রপতি হচ্ছেন কি? চিফ এক্সিকিউটিভ এবং প্রধানমন্ত্রী হচ্ছেন কি? রিয়াল এক্সিকিউটিভ। কারণ কি? রাষ্ট্রপতি ক্ষমতার চর্চা করতে পারে না, ক্ষমতার চর্চা মূলত করছে কে? প্রধানমন্ত্রী। আর তাছাড়া মূলত সংসদীয় সরকার ব্যবস্থায় ক্ষমতার চর্চা কিন্তু প্রধানমন্ত্রীর অধীনে হয় আসলে। এখানে রাষ্ট্রপতি হচ্ছেন নিয়মতান্ত্রিক প্রধান। কথা বুঝতে পেরেছেন? নেক্সট, তাহলে রাষ্ট্রপতি দুটো নির্বাহী ক্ষমতা বলেছে, একটা প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির নিয়োগদান, আর একটা বলেছি সকল নির্বাহী ব্যবস্থা রাষ্ট্রপতির নামে গৃহীত হয়েছে বলে প্রকাশ হবে। এরপর 3 নম্বরে লিখবেন 55(6) অনুচ্ছেদ অনুসারে, মানে আমাদের সংবিধানের 55 অনুচ্ছেদের 6 দফা অনুসারে বলা হয়েছে রাষ্ট্রপতি বিধিসমূহ প্রণয়ন করবেন। কি বলেছি? রাষ্ট্রপতি বিধিসমূহ প্রণয়ন করবেন। এখন কথা হচ্ছে এখানে কি বিধি প্রণয়ন করবেন, এটা একটু করে বুঝিয়ে বলি। এখানে বিধি প্রণয়ন বলতে মূলত বোঝানো হচ্ছে কোন মন্ত্রণালয় বা ওই মন্ত্রণালয়ের বিভাগগুলো কি কি দায়িত্ব পালন করবে, সে দায়িত্বগুলো বন্টন করে দেওয়াই এখানে বিধি প্রণয়ন বোঝানো হচ্ছে। তাহলে কি বলেছি? 55(6) অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি বিধিসমূহ প্রণয়ন করবেন। এখানে ব্র্যাকেটে লিখে রাখবেন, বিধি বলতে এখানে কোন মন্ত্রণালয় ও বিভাগ কি দায়িত্ব পালন করবে সে দায়িত্ব ও কার্যাবলী বন্টন করে দেওয়াই হচ্ছে এখানে বিধি বন্টন বা বিধি প্রণয়ন। বুঝতে পেরেছেন আশা করি? মন্ত্রণালয় বা বিভাগগুলোর কার্যাবলী বা দায়িত্ব বন্টন করে দেওয়াই হচ্ছে বিধি প্রণয়ন করা। কথা ক্লিয়ার? এখানে একটা নোট নিবেন, এখানে সবাই একটা নোট নিবেন। এই কথাটা লেখার পর, মানে মন্ত্রণালয় বা বিভাগগুলোর দায়িত্ব বন্টন করে দেওয়াই হলো বিধি, এটা লেখার পর একটা নোট লিখবেন, রুলস অফ বিজনেস। কি বলেছি? রুলস অফ বিজনেস। রুলস অফ বিজনেস মানে কি? রুলস অফ বিজনেস মানে হচ্ছে এই বিধিটাই, অর্থাৎ কোন মন্ত্রণালয় বা বিভাগের কি দায়িত্ব হবে সে দায়িত্ব ও কার্যাবলী বন্টন করে দেওয়াই হলো রুলস অফ বিজনেস।
অর্থাৎ রুলস অফ বিজনেসে মন্ত্রণালয় ও বিভাগগুলোর দায়িত্ব ও কার্যাবলী বন্টন করা থাকে। তাহলে একটা নোট নেবেন কি, রুলস অফ বিজনেস। রুলস অফ বিজনেস কি? রুলস অফ বিজনেস হচ্ছে মন্ত্রণালয় বা বিভাগগুলোর কার্যাবলী ও দায়িত্ব বন্টন করে দেওয়া। কোন মন্ত্রণালয় বা কোন বিভাগ কি দায়িত্ব পালন করবে সেটা রুলস অফ বিজনেসে উল্লেখ থাকে। কথা ক্লিয়ার? এরপরে নোট নিবেন, এই রুলস অফ বিজনেস 1996 সালে রাষ্ট্রপতি সংবিধানের 55(6) অনুচ্ছেদ অনুসারে প্রণয়ন করেন। আমি আবার বলছি, এই রুলস অফ বিজনেস 1996 সালে, এই রুলস অফ বিজনেস 1996 সালে সংবিধানের 55(6) অনুচ্ছেদ অনুসারে, অর্থাৎ 55 অনুচ্ছেদের 6 দফা অনুসারে রাষ্ট্রপতি প্রণয়ন করেন। দ্যাট মিনস রুলস অফ বিজনেস কবে প্রণয়ন করা হয়? 1996 সালে। আর রুলস অফ বিজনেস মানে কি? মন্ত্রণালয় ও বিভাগগুলোর দায়িত্ব বন্টন করে দেওয়া, কার দায়িত্ব কি হবে। ক্লিয়ার? আর রুলস অফ বিজনেস কে প্রণয়ন করেন? রাষ্ট্রপতি প্রণয়ন করেন। কোন অনুচ্ছেদ অনুসারে? 55(6) অনুচ্ছেদ অনুসারে। আশা করি বুঝতে পেরেছেন। আর এই রুলস অফ বিজনেস কিন্তু দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে রুলস ফর দা অ্যালোকেশন অফ বিজনেস, মানে হচ্ছে কার্য বন্টন বিধি। রুলস ফর দা অ্যালোকেশন অফ বিজনেস মানে কার্য বন্টন বিধি। এটার মানে হচ্ছে কোন বিভাগ বা মন্ত্রণালয় বা অধিদপ্তরের দায়িত্ব কি হবে তা ঠিক করে দেওয়া। আর আরেকটা হচ্ছে রুলস ফর দা ট্রানজাকশন অফ বিজনেস মানে কার্যপ্রণালী। রুলস ফর দা ট্রানজাকশন অফ বিজনেস, কার্যপ্রণালী। এটা মানে হচ্ছে ব্যক্তির দায়িত্ব কি হবে, অর্থাৎ কোন ব্যক্তি কি দায়িত্ব পালন করবে। দেখেন, রুলস অফ বিজনেস মানে কি বলেছিলাম? মন্ত্রণালয় বা বিভাগগুলোর দায়িত্ব বন্টন করা। আর এই রুলস অফ বিজনেস কয় প্রকার? দুই প্রকার। প্রথমটা হচ্ছে রুলস ফর দা অ্যালোকেশন অফ বিজনেস মানে কার্য বন্টন বিধি, মানে হচ্ছে বিভাগ বা মন্ত্রণালয়ের দায়িত্ব কি হবে তা ঠিক করা। আর দুই নাম্বার হচ্ছে রুলস ফর দা ট্রানজাকশন অফ বিজনেস, দ্যাট মিনস কার্যপ্রণালী, সেটা হচ্ছে ব্যক্তির মানে ইন্ডিভিজুয়াল ব্যক্তির দায়িত্ব ঠিক করে দেওয়া। প্রথমটা ছিল কি? বিভাগের দায়িত্ব ঠিক করা, অর্থাৎ অধিদপ্তর বা কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব ঠিক করা। আর দ্বিতীয় যেটা বলেছি রুলস ফর দা ট্রানজাকশন অফ বিজনেস, দ্যাট মিনস কার্যপ্রণালী, সেটা হচ্ছে ব্যক্তির দায়িত্ব ঠিক করা। তাহলে রুলস অফ বিজনেস কয় প্রকার? দুই প্রকার। তাহলে আশা করি রুলস অফ বিজনেস বুঝতে পেরেছেন। রুলস অফ বিজনেস মানে কি? বিভাগ বা মন্ত্রণালয়ের দায়িত্ব বন্টন করে দেওয়া, এবং সেটা 55 অনুচ্ছেদের 6 দফায় উল্লেখ আছে। এবং রাষ্ট্রপতি সেটা কি করেন? প্রণয়ন করেন সর্বপ্রথম 1996 সালে। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই রুলস অফ বিজনেস নিয়ে জিজ্ঞেস করতে পারেন, এগুলো ক্লিয়ার হওয়াটা জরুরি। রুলস অফ বিজনেস নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? স্যার 1996 সালে না 76 সালে, ওটা বুঝি নাই। রাষ্ট্রপতি 1996 সালে সর্বপ্রথম রুলস অফ বিজনেস প্রণয়ন করেন। কিভাবে প্রণয়ন করেন? ওই সংবিধানের 55(6) অনুচ্ছেদে যে ক্ষমতা দেওয়া হয়েছে রাষ্ট্রপতিকে, সংবিধানের 55 অনুচ্ছেদের 6 উপদফায় যে বিধি প্রণয়নের কথা বলা হয়েছে, সেই বিধিতে প্রাপ্ত ক্ষমতা বলে 1996 সালে প্রথমবারের মতো রুলস অফ বিজনেস প্রণয়ন করেন। এর পূর্বে রুলস অফ বিজনেস বা মন্ত্রণালয়ের দায়িত্ব বন্টন করে দেওয়ার ব্যাপারটা ছিল না। বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার রুলস অফ বিজনেস কি স্যার এটা কি সংবিধানের পার্ট, মানে এটা কি সংবিধানে লেখা রুলস আছে? অফ বিজনেসটা সংবিধানের 55(6) অনুচ্ছেদে বলা আছে, অর্থাৎ বলা হয়েছে 55(6) কি বলা আছে? রাষ্ট্রপতি বিধিসমূহ প্রণয়ন করবেন। আর বিধিসমূহ প্রণয়ন বলতে কি বোঝানো হচ্ছে? মন্ত্রণালয় বা তার বিভাগগুলোকে কার্যাবলী ও দায়িত্ব বন্টন করে দিবেন। আর সেই ক্ষমতা বলে মূলত রুলস অফ বিজনেস তিনি প্রণয়ন করেছিলেন 1996 সালে।
কোন বিভাগে কি দায়িত্ব হবে? স্যার ট্রানজাকশন অফ বিজনেসটা আরেকটু বলতেন যদি, ব্যক্তির দায়িত্ব Rules of বলতে কি বোঝাচ্ছে? রুলস অফ বিজনেস দুই প্রকার। একটা হচ্ছে রুলস ফর দা অ্যালোকেশন অফ বিজনেস, মানে কার্য বন্টন বিধি। রুলস ফর দা অ্যালোকেশন অফ বিজনেস, কার্য বন্টন বিধি, এটা হচ্ছে বিভাগ বা মন্ত্রণালয়কে দায়িত্ব বন্টন করা, দ্যাট মিনস প্রতিষ্ঠানকে। ওকে। আর 2 নাম্বার হচ্ছে রুলস ফর দা ট্রানজাকশন অফ বিজনেস, এটা হচ্ছে ব্যক্তিকে দায়িত্ব বন্টন করা। অর্থাৎ প্রথমটা হচ্ছে প্রতিষ্ঠানকে দায়িত্ব বন্টন করবে, আর দ্বিতীয়টা হচ্ছে ট্রানজাকশনটা হচ্ছে কি ব্যক্তি, অর্থাৎ ইন্ডিভিজুয়াল ব্যক্তির দায়িত্ব বন্টন করে দিবে। বুঝতে পেরেছেন? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, নেক্সট। তাহলে রাষ্ট্রপতির 2টা নির্বাহী মানে 3টা নির্বাহী ক্ষমতা বললাম। এরপর আরেকটা নির্বাহী ক্ষমতা হচ্ছে রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হবেন। লিখেন, সংবিধানের 61 অনুচ্ছেদ অনুসারে, সংবিধানের অনুচ্ছেদ 61, 61 অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হবেন। বুঝতে পেরেছেন? ওকে, 61 অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হবেন। তাহলে নির্বাহী ক্ষমতা গেল। তারপরে লিখবেন 2 নাম্বার, রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলীতে 2 নাম্বার লিখবেন অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা। 2 নাম্বার লিখবেন অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা। অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা অনুচ্ছেদ 93 লিখবেন, অনুচ্ছেদ 93। এখন আসবেন অধ্যাদেশ জিনিসটা কি। দেখেন, যখন আমাদের জাতীয় সংসদের অধিবেশন থাকবে না, অর্থাৎ যখন জাতীয় সংসদের অধিবেশন থাকবে না বা অধিবেশন ভেঙে যাবে, তখন দেশ পরিচালনার জন্য রাষ্ট্রপতি যে নিয়ম কানুন অবতারণা করেন বা যে নিয়ম কানুন প্রবর্তন করেন, সেটাই হচ্ছে অধ্যাদেশ। তাহলে আমি আবার বলছি, যখন জাতীয় সংসদের অধিবেশন থাকবে না বা অধিবেশন ভেঙে যাবে, তখন দেশ পরিচালনার জন্য রাষ্ট্রপতি যে নিয়ম নীতির প্রবর্তন করেন, সেটাই হচ্ছে অধ্যাদেশ। তাহলে কিভাবে লিখবেন? লিখবেন এভাবে, যখন জাতীয় সংসদ অনুপস্থিত থাকবে বা জাতীয় সংসদের অধিবেশন থাকবে না, দেশ পরিচালনার জন্য রাষ্ট্রপতি যে নিয়ম কানুন প্রবর্তন করেন, সেটি হচ্ছে অধ্যাদেশ। তার মানে অধ্যাদেশ কবে প্রবর্তন করা হয় বা কেন করা হয়? যখন রাষ্ট্রে কি থাকবে না, জাতীয় সংসদ থাকবে না, অর্থাৎ নির্বাচিত কোনো মানে সরকার নেই, সংসদের অধিবেশন হচ্ছে না, তখন রাষ্ট্রপতি দেশের প্রয়োজনে এই অধ্যাদেশ প্রণয়ন করেন। তার মানে অধ্যাদেশ কখন প্রণয়ন করা হয়? যখন সংসদ থাকে না। অধ্যাদেশ কখন প্রণয়ন করা হয়? যখন সংসদ থাকে না, তখন অধ্যাদেশ প্রণয়ন করা হয়। এবং এটা হচ্ছে আমাদের সংবিধানের 93 অনুচ্ছেদে বলা আছে। এবং এখানে আরেকটা জিনিস নোট ডাউন করে নেবেন, সেটা হচ্ছে, মনে করেন রাষ্ট্রপতি অধ্যাদেশ প্রণয়ন করে দিল। এখন এই অধ্যাদেশ প্রণয়ন করার পর পরবর্তী অধিবেশন যখন হবে, মনে করেন পরে নির্বাচন হলো, সংসদের অধিবেশন বসলো, ওই পরবর্তী অধিবেশনে যদি উক্ত অধ্যাদেশকে অনুমোদন না দেয়, তবে সে অধ্যাদেশ বাতিল বলে গণ্য হবে। তার মানে পরবর্তী সংসদের অধিবেশনে ওই অধ্যাদেশকে অনুমোদন দিতে হবে। যদি অনুমোদন না দেয়, সেক্ষেত্রে ওই অধ্যাদেশ বাতিল বলে গণ্য হবে। আশা করি সবাই অধ্যাদেশ বুঝতে পেরেছেন। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। তাহলে অধ্যাদেশ কি? যখন সংসদ থাকে না, সংসদের অনুপস্থিতিতে রাষ্ট্রপতি এই অধ্যাদেশ প্রণয়ন করেন। কেন করেন? দেশের স্বার্থে, দেশ পরিচালনার স্বার্থে। এবং সংবিধানের 93 অনুচ্ছেদে বলা আছে, কেউ কিছু জিজ্ঞেস করলে জিজ্ঞেস করতে পারবেন। আমিনুল। স্যার অধ্যাদেশ প্রণয়নের স্যার দু একটা উদাহরণ কি আছে স্যার? এরকম বাংলাদেশে কি কখনো এরকম অধ্যাদেশ প্রণয়ন হয়েছে স্যার? সাম্প্রতিক সময়ে আমাদের তেমন কোনো নেই। 7 সালে এবং 8 সালে করা হয়েছিল, সাম্প্রতিক সময়ে তেমন কিছু হয়নি।
স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, এবার আপনাদের যেহেতু অধ্যাদেশ বোঝা হলো, আমি আরেকটা ব্যাপার বলে দিই। অধ্যাদেশ এবং আদেশ দুটো কিন্তু কাছাকাছি জিনিস। আদেশটাও একটু করে জেনে রাখেন। তাহলে অধ্যাদেশের ক্ষেত্রে কি বলেছি, যখন জাতীয় সংসদ অধিবেশন থাকবে না বা অধিবেশন অনুপস্থিত থাকবে বা অধিবেশন ভেঙে যাবে, তখন দেশ পরিচালনার জন্য রাষ্ট্রপতি অধ্যাদেশ প্রণয়ন করে। আর যখন সংবিধান থাকবে না, তাহলে আবার নোট ডাউন করবেন, যখন সংবিধান থাকবে না, আগেরটা বলেছি সংসদ থাকবে না, আর এখন বলছি কি, যখন সংবিধান থাকবে না, একটা দেশের সংবিধান থাকবে না, তখন রাষ্ট্রপতি যে নিয়ম নীতি প্রবর্তন করেন সেটা হচ্ছে আদেশ বা অর্ডার। তাহলে আবার বলছি, যখন সংবিধান থাকবে না, তখন রাষ্ট্রপতি যে নিয়ম কানুন প্রবর্তন করেন সেটাকে অর্ডার বা আদেশ বলে। যেমন আমাদের 1972 সালে অস্থায়ী সংবিধান আদেশ, যেমন আমাদের 1972 সালে 23 মার্চ গণপরিষদ আদেশ। বুঝতে পেরেছেন? এটা একটু নোট করে নেবেন। তাহলে দেখেন, সংসদের অধিবেশন না থাকলে অধ্যাদেশ, আর সংবিধান না থাকলে আদেশ। বুঝতে পেরেছেন আশা করি। তারপরে কারো কোনো বুঝতে সমস্যা হলে প্রশ্ন করতে পারবেন। 72 সালে স্যার কি বলছেন স্যার, বুঝিনি। স্যার 72 সালে আদেশ প্রণয়ন হয়েছে স্যার, এটা স্যার একবার একটু বলবেন স্যার। 72 সালে যখন অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয়, তখন কি আমাদের সংবিধান ছিল? 11ই জানুয়ারি অস্থায়ী সংবিধান জারি করা হয়েছিল। এই যে রাষ্ট্রপতি তার প্রদত্ত ক্ষমতা বলে আদেশ জারি করেছে, এই আদেশ যে জারি করেছে তখন কি সংবিধান ছিল? ছিল না। তো আদেশটা কেন জারি করেছে? সংবিধান ছিল না। সংবিধান না থাকা সত্ত্বেও যে নিয়ম নীতি প্রবর্তন করা হয় সেটা হচ্ছে আদেশ। অর্থাৎ সংবিধানের অনুপস্থিতিতে আর সংবিধান না থাকলে রাষ্ট্রপতি যে নিয়ম নীতি প্রবর্তন করেন সেটাই হচ্ছে আদেশ বা অর্ডার। তো আমাদের 72 সালে 11ই জানুয়ারি যে অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয়েছিল, তখন সংবিধান ছিল না, সেজন্য সেটা আদেশ। তারপরে গণপরিষদ আদেশ, গণপরিষদ গঠনের জন্য যে আদেশ জারি করা হয়েছিল গণপরিষদ আদেশ, সেটাও সংবিধান ছিল না, সেজন্য সেটাও কি আদেশ, এটা অধ্যাদেশ নয়। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন। স্যার, যদি কোন ডিকটেটর বা যেমন মিলিটারি রুল যখন আসে, তখন যদি সংবিধানকে যে স্থগিত করা হয়, তখন সেটাকে কি বলা হয় স্যার? বুঝিনি, আরেকবার বড় করে বলেন। স্যার, সংবিধানকে যখন স্থগিত করা হয়, স্থগিত ঘোষণা করা হয়, তখন সেটাকে কি বলা হয়? আচ্ছা, সংবিধান কিন্তু আসলে স্থগিত করা সেরকম যায় না, কারণ আমাদের সংবিধানে স্পষ্ট উল্লেখ আছে সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ, ইত্যাদি অপরাধ, সেটা আমাদের সংবিধানের 7ম অনুচ্ছেদে বলা আছে। এখন কথা হচ্ছে কখন এটা স্থগিত হয়। আসলে এটা স্থগিত হয় যখন সামরিক শাসন জারি করা হয়। সামরিক শাসন জারি করলে সংবিধানের কোনো কিছুই মেনটেন হয় না, মানে না। তো তবে সেটা কিন্তু নিয়ম বহির্ভূত, তো এরকম স্থগিত করার আসলে কোনো নিয়ম নেই। বুঝতে পেরেছেন? তবে হ্যাঁ, একটা বিষয় আছে, একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের জরুরি অবস্থা ঘোষণা করলে, যদি রাষ্ট্র প্রয়োজনে, রাষ্ট্রের গোলযোগপূর্ণ অবস্থা বা অন্য কোনো প্রয়োজনে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর অনুমতি ক্রমে জরুরি অবস্থা ঘোষণা করে, সেক্ষেত্রে জরুরি অবস্থার সময় কিছু অনুচ্ছেদ স্থগিত করা হবে, সম্পূর্ণ সংবিধান না, কিছু অনুচ্ছেদ, যেমন 36, 37, 38, 39, 40 এবং 42 অনুচ্ছেদ, এবং পাশাপাশি মৌলিক অধিকারগুলো স্থগিত করা হয়। তার মানে দেখেন, পুরো সংবিধান স্থগিত করার কোনো বিধান নাই, শুধুমাত্র জরুরি অবস্থা ঘোষণা করলে সংবিধানের কতিপয় বিধান, দ্যাট মিনস জাস্ট মৌলিক অধিকারগুলো কি করা হয়, স্থগিত করা হয়। অন্যান্য যে স্থগিত করা হয় সেগুলো আইন বহির্ভূত। বুঝতে পেরেছেন? তো সেজন্য সেটাকে কিছু বলা হয় না। থ্যাংক ইউ স্যার। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছেন, রাষ্ট্রপতির অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা এবং আদেশ প্রণয়ন। এরপরে 3 নাম্বার, রাষ্ট্রপতি আরেকটা ক্ষমতা লিখবেন, আরেকটা ক্ষমতা লিখবেন, অধিবেশন আহ্বান। নেক্সট পয়েন্ট, অধিবেশন আহ্বান। আমাদের সংবিধানে লিখবেন, আমাদের সংবিধানের 72 নং অনুচ্ছেদে বলা হয়েছে, অর্থাৎ সংবিধানের 72 নং অনুচ্ছেদে বলা হয়েছে রাষ্ট্রপতি
সংসদের অধিবেশন আহ্বান ও স্থগিত করবেন। তাহলে কি বলেছি? রাষ্ট্রপতি সংসদের অধিবেশন আহ্বান করবেন এবং প্রয়োজন বোধে স্থগিত করতে পারবেন, তবে সেক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রীর পরামর্শ গ্রহণ করবেন। কথা বুঝতে পেরেছেন? সংবিধানের 72 অনুচ্ছেদে কি বলা আছে? তাহলে অধিবেশন আহ্বান করা ও স্থগিত করার কথা। এখানে আরেকটা জিনিস নোট করে নেবেন, সেটা হচ্ছে 73 অনুচ্ছেদ। 72 অনুচ্ছেদে অধিবেশন আহ্বানের কথা এবং স্থগিতের কথা বলেছে। আর 73 অনুচ্ছেদে কি বলেছে? সংবিধানের 73 অনুচ্ছেদে বলা হয়েছে রাষ্ট্রপতি সংসদের প্রথম অধিবেশনে, অর্থাৎ কোন সংসদের একদম প্রথম যে অধিবেশনটা বসবে সেই প্রথম অধিবেশনে এবং প্রতি বছরের অর্থাৎ প্রতি ইংরেজি বছরের শুরুর অধিবেশনে ভাষণ ও বাণী প্রদান করবে। তাহলে কি বলেছি? রাষ্ট্রপতি প্রথম অধিবেশনে এবং প্রতি বছরের শুরুর অধিবেশনে ভাষণ ও বাণী প্রেরণ করবেন বা প্রদান করবেন। কোন অনুচ্ছেদ অনুসারে? সংবিধানের 73 অনুচ্ছেদ অনুসারে। তাহলে রাষ্ট্রপতি, দেখেন রাষ্ট্রপতির আরেকটা ক্ষমতা হচ্ছে কি, রাষ্ট্রপতি চাইলে সংসদের প্রথম অধিবেশনে এবং প্রতি বছরের শুরুর অধিবেশনে ভাষণ ও বাণী প্রদান করতে পারবে। কথা বুঝতে পেরেছেন? এরপরে নেক্সট লিখবেন বিলের সম্মতি প্রদান। নেক্সট টপিকস হচ্ছে বিল সংক্রান্ত ক্ষমতা বা বিলের সম্মতি প্রদান। বিল সংক্রান্ত ক্ষমতাটা কিন্তু অনেকটাই হাস্যকর ব্যাপার, এটা আপনারা শুনলে বুঝতে পারবেন। আমাদের বিলের কথা অনুচ্ছেদ 80-তে বলা আছে। দেখেন বিলের কথা কি বলা আছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। বলা আছে সংসদে যখন কোনো বিল উত্থাপন করা হবে, সেই বিলটা রাষ্ট্রপতির সম্মতির জন্য প্রেরণ করা হলে রাষ্ট্রপতি সেটাতে সম্মতি দানের জন্য 15 দিন সময় পাবে। কয়দিন সময়? 15 দিন। যদি রাষ্ট্রপতি এই 15 দিনের মধ্যে সম্মতি প্রদান না করেন, তবে বিলটি অটোমেটিক সম্মতি হয়েছে বলে গণ্য হবে। অথবা রাষ্ট্রপতি চাইলে সেই বিলটি সংশোধনের জন্য প্রেরণ করতে পারবে। সংশোধনের জন্য প্রেরণ করার পর বিলটি যখন পুনরায় আসবে, তখন রাষ্ট্রপতি আবার 7 দিন সময় পাবে। অর্থাৎ সংশোধিত বিলের ক্ষেত্রে কয়দিন সময় পাবে? 7 দিন। দেখেন তাহলে প্রথমে যে বিলটি আসবে, প্রথম বিলের ক্ষেত্রে তিনি 15 দিন সময় পাবে। আর যদি সংশোধনের জন্য পাঠানো হয়, সেক্ষেত্রে সংশোধনী বিলের ক্ষেত্রেও আবার 7 দিন সময় পাবে। আর এই 15 দিন ও 7 দিনের মধ্যে যদি রাষ্ট্রপতি সম্মতি প্রদান না করেন, তবে সেই বিল সম্মতি দিয়েছেন বলে ধরে নেওয়া হবে। তার মানে রাষ্ট্রপতি সম্মতি দিক বা না দিক, বিলটি অটোমেটিক সম্মতি পেয়েছে বলে গণ্য হবে। কথা বুঝতে পেরেছেন? কারো কোনো বুঝতে অসুবিধা আছে বিলের সম্মতির ব্যাপারটা? তাহলে আমি বাকি ডিটেলসে যাব। তাহলে কোনো বিল রাষ্ট্রপতির কাছে যাওয়ার পর সেটা 15 দিন পর্যন্ত তিনি সময় পাবেন সম্মতি দানের। যদি 15 দিনের মধ্যে সম্মতি না দেন, তাহলে সম্মতি দিয়েছেন ধরে নেওয়া হবে। অথবা বিলটি যদি সংশোধনের জন্য আবার পাঠানো হয়, সেক্ষেত্রেও তিনি 7 দিন সময় পাবেন সংশোধিত বিলের ক্ষেত্রে। 7 দিনের মধ্যে যদি তিনি সম্মতি না দেন, তাহলে সম্মতি দিয়েছেন বলে ধরে নেওয়া হবে। তার মানে রাষ্ট্রপতি সম্মতি দিক বা না দিক, বিলে সম্মতি দিয়েছে ধরে নেওয়া হয়। আশা করি বুঝতে পেরেছেন। এটা আমাদের সংবিধানের 80 অনুচ্ছেদে বলা আছে। কারো কোনো প্রশ্ন আছে সম্মতির ব্যাপারটা নিয়ে? না থাকলে আমি আবার তাহলে ডিটেলস আলোচনায় যাচ্ছি। বিল জিনিসটা কি? বিল হচ্ছে মূলত আইনের খসড়া, অর্থাৎ একটি আইনের বা সংসদে অনুমোদন পাওয়ার পূর্বের অবস্থাটাই হচ্ছে বিল। তাহলে বিল হচ্ছে কি? বিল হচ্ছে আইনের খসড়া বা ড্রাফট। আইনের খসড়াকে কি বলে? বিল বলে। আর যখন এই বিলটি সংসদে উপস্থাপন করা হয় এবং সংসদ কর্তৃক অনুমোদন দেওয়া হয়, তখন সেটিকে অ্যাক্ট বা আইন বলে। তাহলে আমি আবার বলছি, বিল কি? বিল হচ্ছে আইনের খসড়া। তাহলে লিখবেন কি? বিল। আইনের খসড়াকে বিল বলে। আর এই বিলটি যখন
সংসদ কর্তৃক অনুমতি প্রাপ্ত হয় বা বিলটি যখন সংসদ কর্তৃক অনুমোদন প্রাপ্ত হয় তখন তাকে আইন বা অ্যাক্ট বলে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে বিল হচ্ছে আইনের খসড়া, আর আইন যখন মানে বিলটা যখন সংসদ অনুমোদন দেয় তখন সেটাকে কি বলে? আইন বলে। আর এই বিল হচ্ছে কয় প্রকার? 2 প্রকার। বিল 2 প্রকার, লিখবেন বিল 2 প্রকার। একটা হচ্ছে সরকারি বিল, একটা হচ্ছে বেসরকারি বিল। সরকারি বিল কি? মন্ত্রীরা যে বিল উত্থাপন করে সেটাকে সরকারি বিল বলে। আর বেসরকারি বিল হচ্ছে সংসদ সদস্যরা যে বিল উত্থাপন করে সেটাকে বেসরকারি বিল বলে। মন্ত্রীরা যে বিল উত্থাপন করে সেটাকে সরকারি বিল, আর সংসদ সদস্যরা যে বিল উত্থাপন করে সেটাকে বেসরকারি বিল বলে। আশা করি বুঝতে পেরেছেন। আমি এখন আপনাদেরকে, হ্যাঁ বলেন রেজওয়ানা ইসলাম বলেন। স্যার, মন্ত্রীরা কি সংসদ সদস্যের অংশ নয়? অংশ, তবে মন্ত্রীদের ক্ষেত্রে মন্ত্রীরা যেটা উত্থাপন করবে সেটাকে সরকারি বিল বলে। এবং সেখানে আরেকটা ক্ষমতা দেওয়া হয়েছে। দেখেন একটা বিল আমি একটু করে ডিটেলসে বুঝাই আপনাদেরকে। একটা বিল কিভাবে আইনে রূপান্তর হয়, বিল কিভাবে আইনে রূপান্তর হয় দেখেন। দেখেন প্রথমে বিল উত্থাপনের জন্য প্রথমে একটা কাজ আছে। ধরেন কোন মন্ত্রী একটা বিল বা কিছু একটা উত্থাপন করবে, সেক্ষেত্রে তিনি কমপক্ষে 7 দিন বা তারও কম সময়ে, চাইলে 1 দিন 2 দিনেও কি করতে পারে, স্পিকারের অনুমতি নিয়ে 1-2 দিন পূর্বেও বিলটা উত্থাপন করতে পারে। অর্থাৎ কোন বিল সংসদে উপস্থাপন হওয়ার পূর্বে মন্ত্রীদের ক্ষেত্রে 7 দিন, আর সংসদ সদস্যদের ক্ষেত্রে কমপক্ষে 15 দিন পূর্বে সংসদ সচিবের কাছে ওই বিলের খসড়াটা দিয়ে আসতে হবে। মানে বিলের একটা কপি উপস্থাপন করতে হবে। তাহলে বুঝতে পেরেছেন, বিল সংসদে যাওয়ার আগে বিলের কপিটি মন্ত্রীদের ক্ষেত্রে 7 দিন বা তার কম সময়ে, আর সংসদ সদস্যদের ক্ষেত্রে কমপক্ষে 15 দিন পূর্বে সংসদ সচিবের কাছে উপস্থাপন করতে হবে। ক্লিয়ার? এবার এই সংসদ সচিবের কাছে এটা উপস্থাপন করার পর বিলটা সংসদে উত্থাপন করা হবে এবং সেটার প্রথম পাঠ করা হবে, মানে প্রথমবার রিডিং করা হবে। প্রথম পাঠ বলতে জাস্ট শিরোনামটা পড়ে বিলের। এরপরে বিলের শিরোনামটা পড়ার পর এবার বিলটার উপর দ্বিতীয় পাঠ হবে। দ্বিতীয় পাঠ মানে হচ্ছে বিস্তারিত আলোচনা। দ্বিতীয় পাঠ করবে। দ্বিতীয় পাঠ করার পরে বিলটা কমিটির কাছে প্রেরণ করবে। দেখেন সংসদে উত্থাপন প্রথম পাঠ, তারপরে দ্বিতীয় পাঠ, তারপরে কমিটির কাছে প্রেরণ করবে। কমিটি বিলটি নিয়ে যাচাই বাছাই করবে, কোনো সংশোধন করতে হলে সংশোধনের সুপারিশ করবে। কমিটির কাছে যাওয়ার পর এবার বিলটা নিয়ে রিপোর্ট দেওয়া হবে। তাহলে দেখেন প্রথম সংসদে উত্থাপন ও প্রথম পাঠ, তারপর হচ্ছে দ্বিতীয় পাঠ, তারপরে কমিটি পর্ব মানে কমিটির কাছে যাবে, তারপরে সেটা নিয়ে রিপোর্ট পেশ করা হবে। রিপোর্ট পেশ করার পর এরপরে বিলটা নিয়ে আবার বিস্তারিত আলোচনা করা হবে এবং তৃতীয় পাঠ করা হবে। আর বিস্তারিত আলোচনা তৃতীয় পাঠের পর বিলটা স্পিকারের কাছে যাবে, স্পিকারের সিগনেচার করবে, আর স্পিকারের সাইন দেওয়ার পর সেটা যাবে রাষ্ট্রপতির কাছে। আবার রাষ্ট্রপতি এই বিলটা সম্মতি দানের জন্য 15 দিন সময় পাবে। আর যদি সংশোধনের জন্য পাঠায় সেক্ষেত্রে আরো 7 দিন সময় পাবে। আর যদি এর মধ্যে সম্মতি না দেয় তবে সম্মতি দিয়েছে বলে গণ্য হবে। এভাবেই একটা বিল আইনে রূপান্তর হয়। এবার কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারে। আচ্ছা আমি তাহলে ওটা ছিল রাষ্ট্রপতির বিলে সম্মতি দানের ক্ষমতা। এরপরে লিখবেন, পরে আরেকটা মানে আরেকটা প্যারা লিখবেন। হয়তো এখনো আসে নাই। পরে আরেকটা প্যারা লিখবেন, অনুচ্ছেদ 83 অনুসারে, আমি আবার বলছি, লিখেন আরেকটা প্যারা 83 বলছে স্যার, অনুচ্ছেদ 82। অনুচ্ছেদ 82 অনুসারে, অনুচ্ছেদ 82 অনুসারে কোন অর্থ বিল
রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া সংসদে উত্থাপন করা যায় না। দেখেন, অন্যান্য বিলের ক্ষেত্রে আগে সংসদে উত্থাপন করা হবে, তারপরে সম্মতির জন্য রাষ্ট্রপতির কাছে যাবে। আর অর্থ বিলের ক্ষেত্রে হচ্ছে আগে রাষ্ট্রপতির কাছে আসবে, তারপরে সেটা সংসদে যাবে। দ্যাট মিনস অর্থ বিলের ক্ষেত্রে, অর্থাৎ অর্থ বিল রাষ্ট্রপতির অনুমতি ছাড়া বা রাষ্ট্রপতির অনুমোদন ব্যতীত সংসদে উত্থাপন করা যায় না। তাহলে এটা লিখে নিবেন, অনুচ্ছেদ 82-তে বলা হয়েছে, অনুচ্ছেদ 82-তে বলা হয়েছে রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া অর্থ বিল সংসদে উত্থাপন করা যায় না। আর এখানে পাশে একটা নোট লিখে রাখবেন। আর অর্থ বিল নিয়ে বলা আছে অনুচ্ছেদ 81-তে। দেখেন, আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি, শুধু অর্থ বিল বা অর্থ বিল সংক্রান্ত বিধানের কথা বলা আছে অনুচ্ছেদ 81-তে। আর অর্থ বিল যে রাষ্ট্রপতির অনুমতি ছাড়া বা অনুমোদন ছাড়া উপস্থাপন করা যাবে না, সেটা বলা আছে অনুচ্ছেদ 82-তে। তাহলে অর্থ বিল অনুচ্ছেদ 81, আর রাষ্ট্রপতির অনুমতি ছাড়া অর্থ বিল সংসদে উত্থাপন করা যাবে না, সেটা বলা আছে কোথায়? 82-তে। আশা করি বুঝতে পেরেছেন। রাষ্ট্রপতির আরেকটা ক্ষমতা, এরপরে রাষ্ট্রপতির আরেকটা ক্ষমতা হচ্ছে দণ্ড মওকুফ। আরেকটা ক্ষমতা লিখবেন দণ্ড মওকুফ বা শাস্তি মওকুফ। রাষ্ট্রপতি যদি চায় কোন সাজাপ্রাপ্ত ব্যক্তির শাস্তি বা সাজা মওকুফ বা মার্জনা বা ক্ষমা প্রদর্শন করতে পারবেন। তাহলে রাষ্ট্রপতি যদি চায় কি করতে পারবেন? কোন ব্যক্তির সাজা মওকুফ করতে পারবেন। এটা আমাদের সংবিধানের 49 নং অনুচ্ছেদে বলা আছে। কথা ক্লিয়ার? এছাড়া রাষ্ট্রপতি পদাধিকার বলে কিছু কিছু সংস্থার প্রধান। এই সংস্থাগুলো হচ্ছে, 1 নাম্বার সকল সরকারি ও বেসরকারি অর্থাৎ সকল পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর। 2 নাম্বার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। 3 নাম্বার এশিয়াটিক সোসাইটি। 4 নাম্বার বাংলাদেশ স্কাউটস। এই 4টা প্রতিষ্ঠানে, মানে এই 4 ধরনের প্রতিষ্ঠানে রাষ্ট্রপতি পদাধিকার বলে প্রধান। আবার বলছি, রাষ্ট্রপতি পদাধিকার বলে কোন কোন সংস্থার প্রধান? রাষ্ট্রপতি হচ্ছে সকল পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, এশিয়াটিক সোসাইটি, একটা হচ্ছে বাংলাদেশ স্কাউট, বয়েজ স্কাউটস। এই 4টা সংগঠনে প্রধান হিসেবে রাষ্ট্রপতি থাকেন। ক্লিয়ার? এর বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ ক্রমে প্রধান নির্বাচন কমিশনার, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, পিএসসি চেয়ারম্যান, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিয়োগ প্রদান করে থাকেন। কথা বুঝতে পেরেছেন? প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ ক্রমে তিনি এই ব্যক্তিদের নিয়োগ দেন। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী পররাষ্ট্রনীতি প্রণয়নের ক্ষেত্রে রাষ্ট্রপতির সাথে পরামর্শ প্রদান করে বা পরামর্শ করে। কথা ক্লিয়ার? এর বাইরে রাষ্ট্রপতির আরেকটা ক্ষমতা আছে, সেটা হচ্ছে রাষ্ট্রপতির দায় মুক্তি। দ্যাট মিনস আমাদের সংবিধানের 51 নং অনুচ্ছেদে বলা আছে রাষ্ট্রপতির নামে কোনো আদালতে ফৌজদারি কার্যবিধি দায়ের করা যাবে না, অর্থাৎ তিনি সকল আদালতে ঊর্ধ্বে অবস্থান করবেন, অর্থাৎ রাষ্ট্রপতির নামে কোনো মামলা দায়ের করা যাবে না। কথা ক্লিয়ার? অর্থাৎ এটা হচ্ছে রাষ্ট্রপতির দায় মুক্তি। ওকে, এটা হচ্ছে সংবিধানের 51 নং অনুচ্ছেদ, রাষ্ট্রপতির দায় মুক্তি। আর রাষ্ট্রপতির অভিশংসনের কথা বলা আছে, তিনি যদি কোনো সংবিধান লঙ্ঘন করেন বা গুরুতর কোনো অসদাচরণ করেন, সেক্ষেত্রে তার অভিশংসন করা যাবে। সংসদে 2/3 সদস্যদের ভোটে রাষ্ট্রপতিকে অভিশংসন করা যাবে, সেটা বলা আছে সংবিধানের 52 নং অনুচ্ছেদে, রাষ্ট্রপতির অভিশংসন। আর সংবিধানের 53 নং অনুচ্ছেদে বলা আছে অসামর্থ্যের কারণে বা তিনি যদি অসুস্থ হয়ে পড়েন, শারীরিক অসামর্থ্য হয়, সেক্ষেত্রে রাষ্ট্রপতিকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল
রাষ্ট্রপতি নিয়ে কথা। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারবেন রাষ্ট্রপতি নিয়ে। স্যার, প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ সাপেক্ষে কোন কোন প্রতিষ্ঠানের নিয়োগ করতে পারবেন? বুঝিনা, আরেকটু জোরে। প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ সাপেক্ষে রাষ্ট্রপতি কোন কোন নিয়োগ করতে পারবেন? হ্যাঁ, এটা হচ্ছে অনেকটা আসলে পরামর্শ বলা হয়, পরামর্শ না করলে মানে প্রধানমন্ত্রী যদি পরামর্শ রাষ্ট্রপতির সাথে নাও করে সেক্ষেত্রে কিছু করার নাই। তবে কোন কোন নিয়োগ হয় সেটার প্রশ্নের উত্তর হচ্ছে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, প্রধান নির্বাচন কমিশনার, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, অ্যাটর্নি জেনারেল, এগুলো রাষ্ট্রপতি নিয়োগ দেন প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে। মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, অ্যাটর্নি জেনারেল, পিএসসি চেয়ারম্যান, প্রধান নির্বাচন কমিশনার এবং জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। আর একটা ব্যাপার, আমি যে একটা কথা বলেছিলাম, পররাষ্ট্রনীতি প্রণয়নে প্রধানমন্ত্রী মহামান্য রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবেন বা পরামর্শ প্রদান করবেন বা পরামর্শ নিবেন। এক্ষেত্রে আরেকটা বিধান বলা আছে, প্রধানমন্ত্রী কোনো বিষয়ে রাষ্ট্রপতির সাথে পরামর্শ করেছেন কিনা বা আদৌ পরামর্শ করেছেন কিনা এই বিষয়ে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী আদৌ রাষ্ট্রপতির সাথে পরামর্শ করেছেন কিনা এই বিষয়ে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। তার মানে পরামর্শ করেছেন কি করেননি, এক্ষেত্রে প্রধানমন্ত্রীর সাথে বা প্রধানমন্ত্রীর ব্যাপারে কোনো প্রশ্ন উত্থাপন করা যায় না। আর যে যে নিয়োগের মধ্যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করার কথা সেগুলো আসলে পরামর্শ করতে হয়। রাষ্ট্রপতি চাইলেই একচেটিয়াভাবে নিয়োগ দিতে পারে না, কারণ আমি আগেই বলেছি আমাদের দেশে মহামান্য রাষ্ট্রপতি হচ্ছেন চিফ এক্সিকিউটিভ, আর রিয়াল এক্সিকিউটিভ হচ্ছে কে? মাননীয় প্রধানমন্ত্রী। কারণ সংসদীয় সরকার ব্যবস্থায় সকল ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকেন কে? প্রধানমন্ত্রী। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে মাননীয় প্রধানমন্ত্রী সেখানে জাস্ট দুটো তথ্য লিখাবো। মাননীয় প্রধানমন্ত্রী এখানে দুটো তথ্যের মধ্যে একটা তথ্য লিখবেন, মাননীয় প্রধানমন্ত্রী সেখানে লিখবেন 55(2) অনুচ্ছেদ অনুসারে, অর্থাৎ 55 অনুচ্ছেদের 2 দফা মোতাবেক প্রজাতন্ত্রের সকল ক্ষমতা, সকল নির্বাহী ক্ষমতা, প্রজাতন্ত্রের সকল নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর অধীনে ও কর্তৃত্বে প্রযুক্ত হবে। 55(2) অনুচ্ছেদ অনুসারে প্রজাতন্ত্রের সকল নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর অধীনে ও কর্তৃত্বে প্রযুক্ত হবে। এছাড়া আরো বলা আছে, প্রধানমন্ত্রী যখন যেরূপ ব্যক্তিদেরকে নিয়ে চাইবেন সেরূপ ব্যক্তিদের নিয়ে মন্ত্রিসভা গঠন করবেন এবং এখানে তিনি চাইলে 1/10 মানে মোট মন্ত্রী সংখ্যার 10/1 টেকনোক্রেট মন্ত্রী নিয়োগ দিতে পারবেন। টেকনোক্রেট মন্ত্রী মানে কি? যারা সংসদ সদস্য নন এমন ব্যক্তিদেরকে মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া। অর্থাৎ টেকনোক্রেট মন্ত্রী নিয়োগ দিতে পারবেন কত শতাংশ? 10/1 10/1 টেকনোক্রেট মন্ত্রী নিয়োগ দিতে পারবে। ক্লিয়ার? এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, পদাধিকার বলে মাননীয় প্রধানমন্ত্রী কোন কোন সংস্থার প্রধান, এটা একটু গুরুত্বপূর্ণ, লিখে নেবেন। পদাধিকার বলে মাননীয় প্রধানমন্ত্রী যে সকল সংস্থার প্রধান, 1 নাম্বার ন্যাক, NEC অর্থাৎ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, NEC ন্যাক, ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল অর্থাৎ NEC প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী। 2 একনেক, এক্সিকিউটিভ কমিটি ফর ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, একনেক। একনেকের পাশে একটু নোট লিখে রাখবেন, একনেক প্রতিষ্ঠিত হয় 1982 সালে। একনেক হচ্ছে ECNEC, একনেক এক্সিকিউটিভ কমিটি ফর ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। একনেক প্রতিষ্ঠা হয় 1982 সালে এবং একনেকের সভাপতি হচ্ছেন প্রধানমন্ত্রী আর বিকল্প সভাপতি হচ্ছে অর্থমন্ত্রী। অর্থাৎ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে অর্থমন্ত্রী কি করেন? সভাপতিত্ব করেন। ক্লিয়ার? এরপর 3 নাম্বার
বিডা, BIDA, অর্থাৎ বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বিডা, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, BIDA, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, বিডা, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। এটা 2016 সালে প্রতিষ্ঠিত হয়। এটারও প্রধান হচ্ছে কে? মাননীয় প্রধানমন্ত্রী। এরপর লিখবেন রপ্তানি সংক্রান্ত কমিটি, রপ্তানি সংক্রান্ত কমিটির প্রধান হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী। এরপর লিখবেন জাতীয় মহিলা ও শিশু বিষয়ক কমিটি, জাতীয় মহিলা ও শিশু বিষয়ক কমিটি। তাহলে এই সংস্থাগুলোর প্রধান হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী। ক্লিয়ার? এই সংস্থাগুলোর প্রধান হচ্ছেন কে? মাননীয় প্রধানমন্ত্রী। তাহলে এই গেল মাননীয় প্রধানমন্ত্রী পদাধিকার বলে যে যে সংস্থার প্রধান। এরপর আরেকটা নোট লিখে রাখবেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে কোন কোন সংস্থাগুলো রয়েছে, অর্থাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন সংস্থাগুলো, এগুলো একটু লিখে রাখবেন। প্রধানমন্ত্রীর অধীন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন সংস্থাগুলো। 1 নাম্বার NSI, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন NSI। 2 নাম্বার আশ্রয়ন প্রকল্প, আশ্রয়ন প্রকল্পের স্লোগান হচ্ছে বিপন্নে আশ্রয়, গৃহহীনে গৃহ, অর্থাৎ বিপন্নে আশ্রয় এবং গৃহহীনে গৃহ, মানে বিপন্নকে আশ্রয় দিবে, গৃহহীনকে গৃহ দিবে। এ পর্যন্ত অর্থাৎ 2021 সালের জুন পর্যন্ত 2,42,608টি পরিবারকে গৃহ প্রদান করা হয়েছে। অর্থাৎ এ পর্যন্ত এই 2,42,608টি পরিবারকে আশ্রয়ন প্রকল্পের আওতায় আশ্রয় প্রদান করা হয়েছে। এরপরে 3 নাম্বার একটা বলেছে কি NSI, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন আশ্রয়ন প্রকল্প। আরেকটা লিখবেন BEPZA, 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 বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি, BEPZA। 4 নাম্বার BEJA, BEZA, BEJA, বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি, BEJA, বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি। BEJA কি চিনেন? BEJA হচ্ছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ। BEJAর কাজ কি জানেন? BEJAর কাজ হচ্ছে মূলত BEZA, BEJA, বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি। BEJAর কাজ হচ্ছে SEZ স্থাপন করা, লিখে নিতে পারেন। BEJAর মূল কাজ হলো SEZ, দ্যাট মিন্স স্পেশাল ইকোনমিক জোন বা বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা। BEJAর কাজ কি? BEJAর কাজ হচ্ছে স্পেশাল ইকোনমিক জোন বা বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা, এবং BEJAর লক্ষ্য হচ্ছে 2030 সালের মধ্যে 100টি স্পেশাল ইকোনমিক জোন বা SEZ স্থাপন করবে। আশা করি বুঝতে পেরেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে আরেকটা আছে বিডা, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, ওই যে আগে লিখেছিলেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, এটা 2016 সালে প্রতিষ্ঠিত হয়। এই বিডাও হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন। এরপর আরেকটা লিখবেন NGO বিষয়ক ব্যুরো, NGO বিষয়ক ব্যুরো, অর্থাৎ এই সংস্থাগুলো মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে রয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এই ছিল মাননীয় প্রধানমন্ত্রী ও মহামান্য রাষ্ট্রপতি নিয়ে তথ্য। এরপরে শিরোনাম দিবেন বিচার বিভাগ। আমাদের সরকার ব্যবস্থার 3য় বিভাগ বিচার বিভাগ। বিচার বিভাগের পাশে লিখবেন অনুচ্ছেদ 94 থেকে 117। বিচার বিভাগের পাশে লিখবেন অনুচ্ছেদ 94 থেকে 117। বিচার বিভাগের কাজ কি? বিচার বিভাগের মূল কাজ হচ্ছে দণ্ড বিধান করা, অর্থাৎ দুষ্টের দমন, শিষ্টের পালন,
অর্থাৎ দণ্ডবিধান বা শাস্তি বিধান করা। তাহলে বিচার বিভাগের মূল কাজ কি? দণ্ডবিধান করা বা শাস্তি প্রদান করা। এর পাশাপাশি আর কি কাজ করে লিখেন একটা একটা। বিচার বিভাগের কাজ দণ্ডবিধান বা শাস্তি প্রদান 1 নাম্বার। 2 নাম্বার সংবিধানের ব্যাখ্যা প্রদান ও সংবিধানের রক্ষাকরণ। তাহলে 2 নাম্বার কি বলেছি? সংবিধানের ব্যাখ্যা প্রদান ও সংবিধানের রক্ষাকরণ। সংবিধানের ব্যাখ্যা প্রদান কে করে? বিচার বিভাগ করে। 3 নাম্বার শাসন বিভাগকে পরামর্শ দান, অর্থাৎ বিচার বিভাগ প্রয়োজনে শাসন বিভাগকে কি করে? পরামর্শ দান করে। ওকে। তারপরে 4 নাম্বার আইনের প্রয়োগ। আইনের প্রয়োগ কে করে? বিচার বিভাগ করে। তাহলে কি কি বলেছি বিচার বিভাগের কাজ? দণ্ডবিধান বা শাস্তি প্রদান, সংবিধানের ব্যাখ্যা প্রদান ও সংবিধান রক্ষাকরণ, শাসন বিভাগকে পরামর্শ দান। আরেকটা বলেছি কি? আরেকটা বলেছি আইনের প্রয়োগ। এই হচ্ছে বিচার বিভাগের কাজ। আরেকটা কাজ করে সেটা হচ্ছে কোর্ট অফ রেকর্ড। কোর্ট অফ রেকর্ড রূপে সুপ্রিম কোর্ট কাজ করে থাকে। এটা আমাদের সংবিধানের 108 অনুচ্ছেদে বলা আছে। তাহলে এই হচ্ছে বিচার বিভাগের কাজ। এরপর একটা নোট নিবেন বিচার বিভাগ গঠন নিয়ে। আমাদের সংবিধানের 94(1) অনুচ্ছেদে, অর্থাৎ 94 অনুচ্ছেদের 1 দফায় বলা হয় লাস্টের পয়েন্ট আবার একটু বলবেন? কোর্ট অফ রেকর্ড। স্যার কোল্ড অফ কি? কোর্ট অফ রেকর্ড, কোর্ট অফ রেকর্ড অনুচ্ছেদ 108। CORE। মূলত কোর্ট অফ রেকর্ড হচ্ছে মূলত CO বুঝিনি? হ্যাঁ আপনি আবার বলেন। COLD নাকি CORE? COURT কোর্ট। কোর্ট। আচ্ছা হ্যাঁ কোর্ট, COURT কোর্ট অফ রেকর্ড অনুচ্ছেদ 108। ওকে। এরপরে লিখবেন বিচার বিভাগের গঠন। সংবিধানের 94(1) অনুচ্ছেদে বলা হয়েছে, লিখবেন 94(1) অনুচ্ছেদে বলা হয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট নামে একটি, বাংলাদেশের সুপ্রিম কোর্ট নামে একটি সর্বোচ্চ আদালত থাকবে এবং তার 2টি বিভাগ হবে। একটা হচ্ছে আপিল বিভাগ আর একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ। আবার বলছি সংবিধানের 94(1) অনুচ্ছেদে বলা হয়েছে বাংলাদেশে সুপ্রিম কোর্ট নামে একটি সর্বোচ্চ আদালত থাকবে এবং তার 2টি বিভাগ হবে। একটা হচ্ছে আপিল বিভাগ আর একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ। আশা করি লিখতে পেরেছেন। আমি এখন আদালতের বিভাগটা বলি। যদিও আমাদের এখানে 2টো বিভাগের কথা বলা হয়েছে এবং সুপ্রিম কোর্টের গঠনের কথা বলা হয়েছে, এর বাইরে কিন্তু অ্যাকচুয়ালি যদি বলি একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমাদের আদালতের ভাগ হচ্ছে কয়টি? 2টি। একটা হচ্ছে উচ্চ আদালত আর একটা হচ্ছে নিম্ন আদালত। অ্যাকচুয়ালি আদালতের ভাগ কয়টি? 2টি। একটা উচ্চ আদালত আর একটা হচ্ছে কি নিম্ন আদালত। উচ্চ আদালত মানে কাকে বোঝায়? সুপ্রিম কোর্টকে বোঝায়। এবং এই সুপ্রিম কোর্ট কয় ভাগে বিভক্ত? 2 ভাগে। একটা হচ্ছে হাইকোর্ট আর একটা হচ্ছে কি আপিল বিভাগ। হাইকোর্ট বিভাগ, আপিল বিভাগ। তাহলে উচ্চ আদালত কয় ভাগে বিভক্ত? 2 ভাগে, হাইকোর্ট বিভাগ, আপিল বিভাগ। আর আরেকটা আদালত হচ্ছে কি বলেছিলাম? নিম্ন আদালত। আদালত কয় ভাগে বিভক্ত? 2 ভাগে, উচ্চ আদালত, নিম্ন আদালত। উচ্চ আদালত 2 ভাগে, হাইকোর্ট বিভাগ, আপিল বিভাগ। আর নিম্ন আদালত কয় ভাগে? 2 ভাগে। নিম্ন আদালতে ভাগ কয়টি আছে? 2টি আছে। একটা হচ্ছে ফৌজদারি আদালত আর একটা হচ্ছে দেওয়ানি আদালত। তাহলে কি কি বলেছি? আদালতের ভাগ হচ্ছে মূলত কয়টি? 2টি। একটা হচ্ছে উচ্চ আদালত আর একটা হচ্ছে নিম্ন আদালত। উচ্চ আদালত কয় ভাগে? 2 ভাগে, হাইকোর্ট আর একটা হচ্ছে আপিল বিভাগ। হাইকোর্ট বিভাগ, আপিল বিভাগ। আর নিম্ন আদালত কয় ভাগে? 2 ভাগে, একটা দেওয়ানি আদালত, একটা ফৌজদারি আদালত। দেওয়ানি আদালত, ফৌজদারি আদালত। দেওয়ানি আদালত মানে কি? যে আদালতে জমি জমা সংক্রান্ত, প্রতারণা সংক্রান্ত, মানহানি সংক্রান্ত মামলার বিচার হয়
সেটাই হচ্ছে দেওয়ানি আদালত। তাহলে আবার বলছি, নিম্ন আদালতে যে দেওয়ানি আদালতটা বলেছি, দেওয়ানি আদালত মানে কি? যে আদালতে মানহানি, প্রতারণা, জমি জমা সংক্রান্ত মামলার বিচার হয়, সেটা দেওয়ানি আদালত। আর ফৌজদারি আদালত কি? যে আদালতে হত্যা, খুন, ডাকাতি, চুরি ইত্যাদি মামলার বিচার হবে, সেটাকে ফৌজদারি আদালত বলবে। বুঝতে পেরেছেন? মূল আদালত দুই ভাগে বিভক্ত, একটা উচ্চ আদালত, একটা নিম্ন আদালত। উচ্চ আদালত আবার দুই ভাগে, একটা হচ্ছে হাইকোর্ট আর একটা হচ্ছে আপিল বিভাগ। নিম্ন আদালতও দুই ভাগে, একটা দেওয়ানি আদালত, একটা কি ফৌজদারি আদালত। দেওয়ানি আদালত মানে যেখানে জমি জমা বা প্রতারণা বা মানহানির মামলা হয়। আর ফৌজদারি আদালত মানে যেখানে চুরি, ডাকাতি, হত্যা, খুন, ধর্ষণ ইত্যাদির মামলার বিচার হয়, সেটা ফৌজদারি আদালত। ফৌজদারি আদালত আবার দুই ভাগে বিভক্ত। ফৌজদারি আদালত কয় ভাগে বিভক্ত? দুই ভাগে। একটা হচ্ছে দায়রা আদালত, একটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। ফৌজদারি আদালত কয় ভাগে বিভক্ত? দুই ভাগে। একটা হচ্ছে দায়রা আদালত, একটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। দায়রা আদালত চাইলে মৃত্যুদণ্ড দিতে পারে, অর্থাৎ মৃত্যুদণ্ড কে প্রদান করে? দায়রা আদালতে প্রদান করে। কথা ক্লিয়ার? ম্যাজিস্ট্রেট আদালত কিন্তু আবার দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়ার জন্য, যেটাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বলে। দ্যাট মিনস সিএমএম কোর্ট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। আর আরেকটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। অর্থাৎ ম্যাজিস্ট্রেট আদালত কয় ভাগে বিভক্ত? আবার দুই ভাগে। একটা হচ্ছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, একটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। বুঝতে পেরেছেন? অর্থাৎ মেট্রোপলিটন এরিয়ায় সেটাকে বলে কি? চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। আর মেট্রোপলিটন এরিয়ার বাইরে সেটাকে শুধু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বলে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে আদালতের ভাগ। এরপরে লিখবেন স্টার চিহ্ন দিয়ে, সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে বলা হয়েছে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির নিয়োগ প্রদান করবেন। তাহলে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির নিয়োগের কথা কোথায় বলা আছে? সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে। কি বলেছে? রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ প্রদান করবেন, অনুচ্ছেদ ৯৫(১), এবং প্রধান বিচারপতির সাথে পরামর্শ করে অন্যান্য বিচারপতিদের নিয়োগ প্রদান করবে। কথা ক্লিয়ার? তাহলে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দিবেন কোন অনুচ্ছেদ অনুসারে? ৯৫(১) অনুচ্ছেদ অনুসারে, অর্থাৎ ৯৫ অনুচ্ছেদের ১ দফা। বুঝতে পেরেছেন? আর বিচারপতিদের পদের মেয়াদ অনুচ্ছেদ ৯৬-তে বলা আছে। ওকে। আর এখানে আরেকটা অনুচ্ছেদের কথা আমি বলবো, ১১৭ অনুচ্ছেদ, যেটাতে প্রশাসনিক ট্রাইব্যুনালের কথা বলা হয়েছে। প্রশাসনিক ট্রাইব্যুনাল মানে কি? প্রশাসনিক ট্রাইব্যুনাল বলা হয়েছে অনুচ্ছেদ ১১৭-তে। এটা মানে হচ্ছে যেখানে সরকারি কর্মকর্তা বা কর্মচারীদের বিভাগীয় বিচার করা হবে। অর্থাৎ এখানে সাধারণ কোনো ব্যক্তি বা মানুষের বিচার করা হবে না। অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিচারের বিধান প্রশাসনিক ট্রাইব্যুনালে করা হয়েছে। কথা ক্লিয়ার? আপনাদের বিচার বিভাগ নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন। আর যদি আপনাদের প্রশ্ন না থাকে, স্যার ১১৭ নংটা আবার বলেন। ১১৭ নম্বর অনুচ্ছেদ হচ্ছে প্রশাসনিক ট্রাইব্যুনাল। প্রশাসনিক ট্রাইব্যুনাল। আর এই প্রশাসনিক ট্রাইব্যুনাল মানে কাদের বিচার হয়? এখানে মূলত সরকারি কর্মকর্তা বা কর্মচারীদের বিভাগীয় বিচার হয়ে থাকে। কথা ক্লিয়ার? অর্থাৎ এখানে সাধারণ ব্যক্তির বিচার না, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিচার হয়। আশা করি বুঝতে পেরেছেন। আমি এখন আপনাদেরকে 4টা আদালতের কথা লিখাবো, এগুলো একটু লিখে নেবেন দ্রুত। এগুলো লিখিয়ে আজকের মতো সরকার ব্যবস্থা শেষ। সরকার ব্যবস্থা আরেকটা পার্ট থাকবে, সেটা হচ্ছে ইয়া নিয়ে, কি বলো যে আমাদের স্থানীয় সরকার ব্যবস্থা এবং স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার এবং প্রশাসনিক কাঠামো নিয়ে, ওগুলো নিয়ে আরেকটা আলোচনা হবে পরে। তাহলে আপনারা দ্রুত 4টা আদালতের বিষয় লিখে নেন। 1 নাম্বার লিখেন দেওয়ানি আদালত। দেওয়ানি আদালত, দেওয়ানি আদালত কি? দেওয়ানি আদালত লিখবেন যে আদালতে জমি জমা, প্রতারণা,
মানহানি সংক্রান্ত মামলার বিচার হয়। দেওয়ানি আদালতে লিখবেন যে আদালতে জমি জমা, প্রতারণা বা মানহানি সংক্রান্ত মামলার বিচার হয়। ওকে, এগুলোকে বলে অআমলযোগ্য অপরাধ। জানেন এগুলোকে কি বলে? অআমলযোগ্য অপরাধ। দ্যাট মিন্স নন কগনিজিবল অফেন্স। অর্থাৎ এই ধরনের অপরাধের জন্য পুলিশ বিনা ওয়ারেন্টে গ্রেফতার করতে পারবে না। অর্থাৎ এই ধরনের কোনো মামলা যদি আপনাকে দোষী সাব্যস্ত করতে হয় বা মামলায় গ্রেফতার করতে হয়, সেক্ষেত্রে পুলিশের অবশ্যই কি লাগবে? ওয়ারেন্ট লাগবে। অর্থাৎ দেওয়ানি মামলার যে দেওয়ানি আদালতে যে মামলাগুলো, সেগুলোতে ওয়ারেন্ট ছাড়া পুলিশ গ্রেফতার করতে পারে না। এরপরে 2 নাম্বার লিখবেন ফৌজদারি আদালত। ফৌজদারি আদালতে লিখবেন ফৌজদারি আদালত যে আদালতে হত্যা, খুন, চুরি, ডাকাতি ইত্যাদি মামলার বিচার হয়। ফৌজদারি আদালত যে আদালতে হত্যা, খুন, চুরি, ডাকাতি ইত্যাদি মামলার বিচার হয়, সেটাই হচ্ছে ফৌজদারি আদালত। ফৌজদারি আদালত হচ্ছে আমলযোগ্য অপরাধ, মানে হচ্ছে কগনিজেবল অফেন্স। অর্থাৎ পুলিশ চাইলে এই অপরাধের জন্য আপনাকে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করতে পারবে। অর্থাৎ ফৌজদারি অপরাধের জন্য আপনাকে পুলিশ বিনা ওয়ারেন্টে গ্রেফতার করতে পারবে, সেজন্য সেটাকে আমলযোগ্য অপরাধ বলা হয়। তাহলে ফৌজদারি অপরাধ মানে কি? যে আদালতে হত্যা, খুন, চুরি, ডাকাতি ইত্যাদি মামলার বিচার হয়। 3 নাম্বার পারিবারিক আদালত। 3 নাম্বার লিখবেন পারিবারিক আদালত। আচ্ছা, পারিবারিক আদালত কি? পারিবারিক আদালত হচ্ছে মূলত মুসলিম পারিবারিক আইন 1961 অনুসারে এই আদালত পরিচালিত হয়। লিখবেন পারিবারিক আদালত। মূলত এই আদালত মুসলিম পারিবারিক আইন, মূলত এই আদালত মুসলিম পারিবারিক আইন 1961 অনুসারে পরিচালিত হয়। এতে 5টি বিষয়ের বিচার করা হয়। এতে 5টি বিষয়ের বিচার করা হয়। তাহলে পারিবারিক আদালত কি? মুসলিম পারিবারিক আইন 1961 অনুসারে পরিচালিত হয়। এই আদালতে 5টি কি হয়? এই আদালতে 5টি বিচার সম্পন্ন করা হয়। কয়টি বিচার? 5টি বিচার। লিখেন 1 নাম্বার দেনমোহর। 1 নাম্বার হচ্ছে দেনমোহর। 2 নাম্বার বিবাহ বিচ্ছেদ। অর্থাৎ পারিবারিক আদালতে কোন কোন বিষয়গুলোর বিচার হয়? 1 নাম্বার দেনমোহর, 2 নাম্বার হচ্ছে ভরণ পোষণ, 3 নাম্বার বিবাহ বিচ্ছেদ। দেনমোহর, ভরণ পোষণ, বিবাহ বিচ্ছেদ। 4 নাম্বার দাম্পত্য অধিকার পুনরুদ্ধার, দাম্পত্য অধিকার পুনরুদ্ধার। 5 নাম্বার অভিভাবকত্ব। তাহলে এই 5টা বিষয়ের বিচার পারিবারিক আদালতে হয়। আমি আবার বলছি, দেনমোহর, ভরণ পোষণ, বিবাহ বিচ্ছেদ, দাম্পত্য অধিকার পুনরুদ্ধার, আরেকটা হচ্ছে কি অভিভাবকত্ব। এই 5টা বিষয়ের বিচার পারিবারিক আদালতে হয়। এরপরে 4 নাম্বার লিখেন পরিবেশ আদালত। 4 নাম্বার পরিবেশ আদালত। পরিবেশ আদালতে লিখবেন 2000 সালে পরিবেশ আদালত আইন পাস হয়। 2000 সালে পরিবেশ আদালত আইন পাস হয় এবং 2005 সালে ঢাকায় প্রথম পরিবেশ আদালত গঠিত হয়। তাহলে কি বলেছি? 2000 সালে পরিবেশ আদালত আইন পাস হয় এবং 2005 সালে ঢাকায় প্রথম পরিবেশ আদালত প্রতিষ্ঠিত হয়। আর এই পর্যন্ত 3টি পরিবেশ আদালত গঠিত হয়েছে। একটা হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট। ঢাকা, চট্টগ্রাম, সিলেট 3 জায়গায় পরিবেশ আদালত প্রতিষ্ঠিত হয়েছে। আর আজকের লাস্ট টপিকস রিট। রিট কি? রিট কি? রিট লিখেন রিট। মূলত মানুষের মৌলিক অধিকার সংরক্ষণের ব্যবস্থাই হচ্ছে রিট। অর্থাৎ কোনো ব্যক্তির মৌলিক অধিকার সংকুব্ধ হলে বা মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে রিটের মাধ্যমে তার প্রতিকার করা হয়। অর্থাৎ রিট কি? মানুষের মৌলিক অধিকার সংরক্ষণ করাই হলো রিট।
সংবিধানের 102 অনুচ্ছেদ মোতাবেক রিট করতে পারে। সংবিধানের 102 অনুচ্ছেদ মোতাবেক কি করা যায়? রিট করা যায়। রিট কয় প্রকার? রিট 5 প্রকার। রিট কয় প্রকার? রিট 5 প্রকার। 1 নাম্বার রিট অফ হ্যাবিয়াস কর্পাস, মানে হচ্ছে বন্দি প্রদর্শন রিট। 1 নাম্বার কি বলেছি? রিট অফ হ্যাবিয়াস কর্পাস মানে বন্দি প্রদর্শন রিট। এটা মানে কি? মানে হচ্ছে কোনো ব্যক্তিকে যদি অন্যায়ভাবে কারারুদ্ধ করে রাখা হয়, সেক্ষেত্রে ওই ব্যক্তি বা কোনো অন্য ব্যক্তি যদি আদালতে অভিযোগ জানায় অমুককে কারারুদ্ধ করে রাখা হয়েছে অন্যায়ভাবে, তখন আদালত কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিবে উক্ত ব্যক্তিকে আমার সামনে হাজির করুন, এবং আদালত দেখবে আসলে কি ওই ব্যক্তিকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রাখা হয়েছে কিনা। তো এটাকে সেজন্য কি বলে? বন্দি প্রদর্শন রিট। কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রাখা হলে আদালত কারা কর্তৃপক্ষকে যে ওই আসামিকে হাজিরের নির্দেশ দেয়, সেটাই হচ্ছে কি রিট অফ হ্যাবিয়াস কর্পাস, মানে হচ্ছে বন্দি প্রদর্শন রিট। 2 নাম্বার রিট অফ কো ওয়ারেন্টো। রিট অফ কো ওয়ারেন্টো মানে হচ্ছে কারণ দর্শাও রিট। 2 নাম্বার রিট কি বলেছি? কারণ দর্শাও রিট মানে হচ্ছে কোন একজন ব্যক্তি কোনো কাজ করে ফেলেছে বা কোনো একটা প্রতিষ্ঠান একটা কাজ করে ফেলেছে, সে কাজ করার অধিকার আসলে তার মনে করেন ছিল না, তখন আদালত তাকে প্রশ্ন করে একটা হুকুম জারি করবে, আপনি যে কাজটি করেছেন সে কাজটি করার অধিকার আপনি কোথা থেকে পেয়েছেন, এরকম বলে আদালত একটি কারণ দর্শানোর জন্য নোটিশ দিবে। সেটাকে বলে রিট অফ কো ওয়ারেন্টো, মানে হচ্ছে কারণ দর্শাও রিট। আদালত যদি আপনাকে বলে আপনি যে কাজটা করেছেন সে কাজটা করার অধিকার আপনি কোথা থেকে পেয়েছেন, সে কারণ দর্শাতে যে রিটটা করা হবে বা হুকুমটা দিবে সেটাই হচ্ছে কারণ দর্শাও রিট। ক্লিয়ার? তাহলে একটা বলেছি বন্দি প্রদর্শন রিট অর্থাৎ রিট অফ হ্যাবিয়াস কর্পাস। 2 নাম্বার রিট অফ কো ওয়ারেন্টো মানে হচ্ছে কারণ দর্শাও রিট। 3 নাম্বার রিট অফ প্রহিবিশন। 3 নাম্বার হচ্ছে রিট অফ প্রহিবিশন মানে হচ্ছে নিষেধাজ্ঞামূলক রিট। 3 নাম্বার কি বলেছি? রিট অফ প্রহিবিশন, নিষেধাজ্ঞামূলক রিট। মানে কি? উচ্চ আদালত কর্তৃক নিম্ন আদালতকে যদি কোনো নিষেধাজ্ঞা জারি করা হয় সেটাই হচ্ছে নিষেধাজ্ঞামূলক রিট। ক্লিয়ার? 4 নাম্বার রিট অফ ম্যান্ডেমাস। রিট অফ ম্যান্ডেমাস মানে হচ্ছে রিট অফ ম্যান্ডেমাস। আবার বলছি, 4 নাম্বার হচ্ছে রিট অফ ম্যান্ডেমাস। এই রিট অফ ম্যান্ডেমাস মানে কি? মানে হচ্ছে কোনো অফিস বা কোনো কর্মকর্তা যদি তার দায়িত্ব পালনে অবহেলা করে, তাকে তার দায়িত্ব পালন করতে বলে আদালত কর্তৃক প্রদত্ত নির্দেশনামায় হচ্ছে রিট অফ ম্যান্ডেমাস। কথা ক্লিয়ার? তাহলে রিট অফ ম্যান্ডেমাস কি? সরকারি অফিস বা আদালত সরকারি অফিস বা কোনো কর্মকর্তা যদি দায়িত্ব পালন অবহেলা করে, তাকে তার দায়িত্ব পালন করতে বলে যে আদেশ জারি করা হয় সেটাই হচ্ছে রিট অফ ম্যান্ডেমাস। ক্লিয়ার? সর্বশেষ 5 নাম্বার হচ্ছে রিট অফ সার্টিউরারি মানে হচ্ছে উৎপ্রেষণ রিট। সর্বশেষ হচ্ছে কি? উৎপ্রেষণ রিট। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের 5টা রিট। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, আজকের সেশন এখানেই শেষ হচ্ছে। স্যার শেষেরটা বুঝি নাই। উৎপ্রেষণ রিট হচ্ছে মূলত যখন আদালত কর্তৃক কোনো নথিপত্র দিতে বলবে বা তলব করতে বলবে নিম্ন আদালতে, সেটা অর্থাৎ পূর্বের রেকর্ড প্রদান করতে বলা, নির্দেশ দেওয়া। স্যার আপনি যা যা স্যার ইংরেজিটা কি স্যার? রিট অফ বুঝি নাই, নাম কি? স্যার রিট অফ মানে ইংরেজি ওয়ার্ডটা বুঝি নাই আর কি। রিট অফ সার্টিউরারি আমি উচ্চারণ বলে দিচ্ছি, CER স্যার, CER TIO। তাহলে আবার বলছি CER TIO RARI স্যার। CER TIO
RARI, বাংলায় হচ্ছে উৎপ্রেষণ রিট, ইংরেজিতে সার্টিউরারি। হ্যাঁ, সিফাত সুলতানা কি বলতে চেয়েছেন? নাকি আসিফ, কে জানে কি, সাইফুল ইসলাম? স্যার আপনি তো অনেক কিছু